ঠিক আছে। তো শোনা যাচ্ছে তো আমার কথা? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার। হ্যালো, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার, হ্যাঁ শোনা স্যার। যাচ্ছে। হ্যাঁ স্যার। ওকে ওকে ফাইন, ঠিক আছে। আচ্ছা, উম, আর দেখা যাচ্ছে না তাই তো? ঢেকে দেওয়া আছে? দেখা যাচ্ছে। আমাকে দেখা যাচ্ছে? না স্যার। হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ, সে ঠিক আছে, স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, প্রথম অঙ্কটা কি ছিল এদিন? দেখো, প্রথম অঙ্কটাই ছিল p is equal to q, তাহলে which is not correct। আচ্ছা, এবার দেখো এই প্রশ্নের মধ্যে না এই টার্মগুলো অনেক ক্ষেত্রে থাকে যে তোমার আহ, চারটে অপশন আছে, চারটে অপশনের মধ্যে একাধিক কারেক্ট, একটা ভুল, ঠিক আছে। এবার হুইচ অফ দেম ইজ নট কারেক্ট, এই নট কথাটা অনেক সময় মিস করে যাই, উত্তর ভুল হয়ে যাবে। তো হুইচ অফ দিস কারো, তাহলে এই এক নম্বরটা ঠিক, কিন্তু যাক না, এক দুই তিন তিনটে অপশনই কারেক্ট, কিন্তু চার নম্বরটা ভুল। সিমিলার আর একটা প্রবলেম কোথায় হয়, ধরো অপশন এ ইজ কারেক্ট, অপশন বি ইজ কারেক্ট, অপশন সি ইজ কারেক্ট, আর চার নম্বরে লেখা আছে অল থ্রি আর কারেক্ট, অল দ্য অ্যাবভ আর কারেক্ট। তাহলে এ বি সি, ওই কেউ যদি এ বি মানে সে ভুল হবে, যে ডি থেকে ক্লিক করবে সে। সুতরাং মাথাটা একটু ঠান্ডা রেখো। Now the question from the first part, first question কিরকম আছে, if p is equal to q then which of the following is not correct। এখানে একটা ভেক্টর সাইন হবে, আগে বলে দিতে ভুলে গেছিলাম। তাহলে which of them is not correct, দেখো যদি দুটো ভেক্টর সমান হয় তাহলে তাদের ইউনিট ভেক্টরও সেম, মানে ম্যাগনিটিউড আর ডাইরেকশন দুটোই সেম। তাহলে এ বি দুটোই কারেক্ট, প্রথমটা ডাইরেকশন, দ্বিতীয়টা ম্যাগনিটিউড। তিন নম্বরেরটাও কারেক্ট আর চার নম্বরেরটাও কারেক্ট। তাহলে which of them is not correct, নট কোনটা? স্যার 4 নম্বরটা। 4 নম্বরটা। এক্স্যাক্টলি, কারণ স্যার পি, 4 এর কেন বলে দেবো কেন। আচ্ছা, এক দুটো ডান হচ্ছে, দিকটা হচ্ছে ইউনিট ভেক্টরের যোগফল আর হ্যাঁ বাঁ দুটো দিকটা মানে ইউনিট ভেক্টরের যোগফল। এ দেখো, এটা হচ্ছে দুটো ইউনিট ভেক্টরের যোগফল, আর এটা হচ্ছে দুটো ভেক্টরের যোগফল, ঠিক আছে। এইটার ভ্যালু মড পি আর মড কিউ এর, এই পি ভেক্টর আর কিউ ভেক্টরের ভেক্টর সাম, আর এটা হচ্ছে দুটো ইউনিট ভেক্টরের ইয়ে। তো এইটার ভ্যালু আমি বলতে পারবো কত বলো তো। এটা যদি পি আর কিউ পারপেন্ডিকুলার হয়, তাহলে সাপোজ পি আর কিউ পারপেন্ডিকুলার, তাহলে কত হবে? পি আর কিউ পারপেন্ডিকুলার, তাহলে কত হবে? এইটার ভ্যালু কত, এটার ভ্যালু কত? i প্লাস জে নেই। না, আই প্লাস জে না, এটা ম্যাগনিটিউডটা জানতে চেয়েছি, রুট ওভার টু, রুট ওয়ান প্লাস রুট ওয়ান তার স্কোয়ার, তাহলে টু হলো, রুট টু হলো, আর এটা হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার যদি পারপেন্ডিকুলার হয়। আচ্ছা, থ্রি concurrent forces of the same magnitude in equilibrium, what is the angle between the forces? Also name the triangle formed by the forces as sides। তাহলে 60%, আচ্ছা, concurrent forces মানে, concurrent মানে, concurrent শব্দের মানে কি? একই সময়ে। না বাবু, একই পয়েন্টে, ঠিক আছে। একই সময়ে হলে সেটাকে বলে সাইমালটেনাস, আর একই পয়েন্টে হলে সেটাকে বলে কনকারেন্ট, ঠিক আছে। এটা খেয়াল রাখো। হ্যাঁ। ওকে, নাও তিনটে ফোর্স আর অফ দ্য সেম ম্যাগনিটিউড আর ইন ইকুইলিব্রিয়াম। আচ্ছা, যদি তিনটে ফোর্স সেম ম্যাগনিটিউড নাও হয়, তাও যদি তিনটে ফোর্স ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে আমরা কোন থিওরেম দিয়ে ইউজ করিব, মনে আছে কারো? তিনটে ফোর্স যদি আমার, আমি ছবিটা আঁকি এখানে, ছবিটা আঁকি, তিনটে ফোর্স, ত্রিভুজের ভেক্টর সূত্র। হ্যাঁ, না কার থিওরেম সেটা আমি জানতে চাইছি, মনে আছে কিনা। আগের দিন আমাকে অনেকে মানে বললে অঙ্কগুলো ধরতে পারছিলে না, কারণ তোমরা অনেকটা রিভাইজ দাওনি, তোমাদের কথা ভেবে আমি বললাম, জিজ্ঞেস করছি। তিনটে ইয়ে আছে, তিনটের ম্যাগনিটিউড আলাদা ইয়েতে, যদি তিনটে ইকুইলিব্রিয়ামে থাকে তিনটে ফোর্স, তাহলে দে উইল ফর্ম এ ক্লোজ ট্রায়াঙ্গেল।
যেখানে দ্য অ্যাঙ্গেল ইজ বিটুইন এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে এইটা, নট এইটা, এই দুটো, এইটার এই ফোর্সটার আর এই ফোর্সটার মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে এইটা, ঠিক আছে? কারণ দুটো ডাইরেকশন এতে, তাহলে সেইরকম ভাবে যদি তিনটে ফোর্স ইকুইলিব্রিয়ামে থাকে, তিনটেকে যদি আমি একটা এরকম ক্লোজড ট্রায়াঙ্গেল বানাতে পারি, দেন অনলি দে আর ইন ইকুইলিব্রিয়াম। এই থিওরেমটা কার সেটা আমি জানতে চাইছি। কে একজন নাম বলো? থিওরি, হ্যাঁ, লামিস থিওরি। ভেরি গুড, লামিস থিওরেম। কে বললে? মনস্বিতা। আচ্ছা, থ্যাংক ইউ। আমি লিখে দিই একবার টার্মটা, অনেকে ভুলে গেছে। লামিস থিওরেম। এখানে বলেছে তাহলে তিনটেরই ম্যাগনিটিউড সেম, তাহলে তিনটে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল তৈরি করছে। অলসো নেম দ্য ট্রায়াঙ্গেল ফর্মড বাই দিস ফোর্সেস। তিনটে যদি ইকুইলিব্রিয়াম আছে, তিনটে সেম ম্যাগনিটিউড, সেম ম্যাগনিটিউড মানে তিনটে সাইড সেম, আর ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম মানে তিনটে সেম সাইড একটা ট্রায়াঙ্গেল তৈরি করছে। হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ফোর্স? 120 ডিগ্রি, একটু আগে দেখালাম তোমাদের ছবিতে, এই যে 120 ডিগ্রি। যদি তিনটে এরকম হয়, তিনটে যদি সেম থাকে, তাহলে এই ফোর্সটা এইদিকে কাজ করছে, এই ফোর্সটা এইদিকে কাজ করছে, তাহলে এটাকে অ্যাঙ্গেলটাকে করে সরিয়ে আনলাম, তাহলে এটা 120 ডিগ্রি। এইটা বি কারেক্ট। If a and b is equal to root 3ab, then the value of a plus b কত করেছে কেউ? হ্যাঁ স্যার, ডি হচ্ছে। ঠিক আছে। স্যার a প্লাস বি হবে। আচ্ছা, এটা সকলে করেছে তো? কেউ না পারলে কিন্তু সে বলবে, হ্যাঁ? যদি কেউ না পারো তাহলে বলবে আমাকে। স্যার এটা কিন্তু হ্যাঁ, স্যার স্যার, এটা কিন্তু ডি এসেছিল উত্তরটা। হ্যাঁ স্যার ডি ডি ডি, হ্যাঁ স্যার ডি আসছে। আমি তো সরি, ডি আসছে। হ্যাঁ ডি আসবে। রুট 3ab, তাহলে a ক্রস b মানে a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার, আর এখানে 3ab, তাহলে হ্যাঁ ওখানে ab sin থিটা, এস্টাবলিশ হয়েছে ab sin থিটা ইজ ইকুয়াল টু রুট 3ab cos থিটা, তাহলে tan থিটা হচ্ছে sin বাই cos হচ্ছে রুট 3, তাহলে tan থিটার ভ্যালু কত গো? tan থিটা সমান রুট রুট 3, থিটা tan সমান থিটা হচ্ছে 5 60 ডিগ্রি। ডিগ্রি না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার 60 ডিগ্রি, হ্যাঁ স্যার tan থিটা 60 ডিগ্রি। তাহলে ওখান থেকে a প্লাস b মড a প্লাস মড b বের করতে বলেছে। বস এখানে মড a প্লাস মড b বলেছে তো, স্যার ওটা তো a প্লাস বি a প্লাস হচ্ছে। b হবে। হ্যাঁ তাই তো, আমি শুধু a প্লাস b, দেখো যদি a প্লাস b বলতাম, তার মড বলতাম, তাহলে এইটা হতো। কিন্তু আমি তো a মড a প্লাস মড b, এটা তো করার দরকারই নেই, a প্লাস b, ঠিক আছে? এটার ম্যাগনিটিউড আর এটার ম্যাগনিটিউড, দুটো ম্যাগনিটিউড সাম আপ করছি, কি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার হ্যাঁ, তাহলে ভুল হয়েছে। এটা এইটা, দ্য ভ্যালু অফ a if a is equal to ai এত। আচ্ছা, এটা কি করে করব? এটা সাবটেন্স এন্ড অ্যাঙ্গেল 60 ডিগ্রি, a সাবটেন্স ডট এন্ড বি বার করতে হবে। দুটোকে আমাকে কি করতে হবে? 60 ডিগ্রি ডট প্রোডাক্ট। ডট ডট প্রোডাক্ট নিতে হবে। ডট করে করতে হবে। হ্যাঁ, বের করে নিই। In a two-dimensional motion of a particle, the particle moves from point A, position vector r1, to point B, r2. If the magnitude of these vectors are respectively r1 is equal to r2, r1 3 4, and the angle they make with the 75 আর 15, 75 আর 15, তাহলে মাঝে ওদের অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি। Then the magnitude of the displacement vector, এখানে ছবিটা আঁকা নেই, displacement vector, তো ছবিটা আমি এঁকে দিই। এটা a r1 ভেক্টর, এটা r2 ভেক্টর পয়েন্ট b, displacement vector from b to a, ঠিক আছে? তাহলে আমার অঙ্কতে কি বলেছে? r1 এর ম্যাগনিটিউড বলে দিয়েছে, অনেকভাবে করা যায়, এটা অনেকভাবে করা যায়, এটা দুটোর অ্যাঙ্গেল বলে দিয়েছে থিটা। তাহলে r1 এর ভ্যালু কত? 3 আর 4, ছবিটা বলেছে এটা যদি 3 হয়, বলো ছবিটা ভুল হলো আমার,
এইটা 3 আর এইটা 4। ফার্স্টেরটা R1 হবে। এটা তাহলে R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে A to B। তাহলে ডিসপ্লেসমেন্ট ভেক্টর কার বের করতে বলেছে? ডিসপ্লেসমেন্ট ভেক্টর ছবিতে দিয়েছে। যদি A থেকে B বের করতে বলতো বা B থেকে A তে বের করতে বলতো, তাহলে আমি ছবিটা নেব A থেকে B এর দিকে ভেক্টর। তাহলে B এর কোঅর্ডিনেট কত? এটা 3 বলা আছে, এটা 4 বলা আছে, এটা কত? স্যার বলছি ওটা আর উপরটা R1 হবে, নিচেরটা R2 হবে, তবে অ্যাঙ্গেলটা ম্যাচ খাবে না, কারণ θ1 75 ডিগ্রি দেওয়া আছে, বড় তো। ও হো হো, সরি সরি। থ্যাংক ইউ। দেখো, আমিও কোশ্চেন না পড়ে করে দিয়েছি। বলো কি করে করবো? স্যার অনেকভাবে R1 করো। টা হ্যাঁ, বার করে ও ডট নিতে হবে, R12 ডট R12, মানে R2 মাইনাস R1 ডট R2 মাইনাস R1। তার মানে ওখান থেকে আসছে R2 স্কোয়ার প্লাস R1 স্কোয়ার মাইনাস 2 R1 R2 cos 60 ডিগ্রি। ভেরি গুড। এটা একটা ভেক্টোরিয়ালি করা যায়, একটা নিচু ক্লাসের ট্রিগোনোমেট্রি ইউজ করে করা যায়, তাই তো? ট্রিগোনোমেট্রি ইউজ কি করে করব? আমি ভেক্টরটা তো তোমরা জানো, তাহলে ওই R1 ডট R2, তাহলে হচ্ছে এই সরি, এটা হচ্ছে R1 মাইনাস R2, তখন হচ্ছে আমার এই এ বি ভেক্টরটা, এই বি এ ভেক্টরটা, বি এ ভেক্টরটা, তাহলে বি এ ভেক্টর R1 মাইনাস R2। তাহলে R1 এর ম্যাগনিটিউড জানতে চেয়েছে না কি জানতে চেয়েছে? দেন ফাইন্ড দ্য হ্যাঁ স্যার। ম্যাগনিটিউড অফ দ্য ডিসপ্লেসমেন্ট ভেক্টর। তাহলে এটার ম্যাগনিটিউড কত হবে? R1 স্কয়ার রুট ওভার দাও R1 স্কয়ার প্লাস R2 স্কয়ার মাইনাস 2 R1 R2 cos থিটা। তাহলে cos 60 বেরিয়ে গেল, দুটোর মধ্যে অ্যাঙ্গেল, এটা 15, ওটা 65 75 60 বেরিয়ে গেল। ম্যাগনিটিউড তুমি জানো 3 4, তাহলে এটা 5 আর এটা 12 হিসাব করে আসবে। আর সহজ এই টেকনিকটা আমরা জানি। আর নিচু ক্লাসে যদি তাও আমার কোনো ক্ষেত্রে মনে না আসে, আমাকে অঙ্কটা করতে হবে। এটাকে R1, তাহলে এটা হচ্ছে R2, সরি এটা হচ্ছে R2 cos থিটা 2, আর এটা হচ্ছে R2 cos এই sin থিটা 2। সিমিলারলি এটা হচ্ছে R1 sin থিটা 1, এটা হচ্ছে R1 cos থিটা 1। তাহলে এই লেনটা হচ্ছে R2 cos থিটা 2 মাইনাস R1 cos থিটা 1, এইটার স্কোয়ার, যেমন এইটার স্কোয়ার প্লাস R2 sin থিটা 2 মাইনাস R1 sin থিটা 1 তার হোল স্কোয়ার, মানে এইটার স্কোয়ার, এই দুটো, এই ট্রায়াঙ্গেল, এই দুটো থেকেও আসবে। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ স্যার। angle between AB is theta. What is the value of A dot B cross A? 0. AB মধ্যে থিটা, তাহলে A ক্রস B বা B ক্রস A যাই করো সেটা AB এর উপর পারপেন্ডিকুলার, দুটো AB এর উপরই পারপেন্ডিকুলার আছে। তার সাথে যদি যে কোনো A বা B করি, তাহলে ডট প্রোডাক্ট হলে দুটো পারপেন্ডিকুলারের ডট প্রোডাক্ট 0, তাই না? হ্যাঁ স্যার। বাস, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে তোমরা এগুলো পারছো। আচ্ছা, 7 নম্বরে দেখি, ফোর্স বলা আছে সলিনয়েডাল। আচ্ছা, একটা জিনিস সলিনয়েডাল কেন বলা হয় এবং তার প্রপার্টি কি? তো ডাইভারজেন্সটা জিরো হলে Exactly, ডাইভারজেন্স অফ এস divergence সমান zero। 0 হবে। তাহলে এইটার ডাইভারজেন্স ইজ ইকুয়াল টু ডাইভারজেন্স অফ এফ ইজ ইকুয়াল টু 0 করতে হবে, তাহলে এর ভ্যালুটা বেরিয়ে যাবে। আমি আর করছি না, কত হবে এর ভ্যালুটা?
যারা 3. বুঝতে পেরেছো ডাইভারজেন্স? তাহলে এই ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে এ, আমি বলে দিচ্ছি, এ একেবারে ডাইভারজেন্স তো ক্রস নয়, ডাইভারজেন্স এ প্লাস 1 প্লাস So A minus 2 minus 1. a minus 2 minus 1. এটা যেতে আছে সরি, এ মাইনাস 2 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, আমার ডাইভারজেন্স তিনটে কম্পোনেন্ট, তাহলে আমার এ ইজ ইকুয়াল টু 3 বেরো। সলিনয়েড কেন বলা হয় সেটা আমি জিজ্ঞেস করলাম, বললেন না কেউ। সলিনয়েড, তোমরা সলিনয়েড কাকে বলে জানো তো? এরকম একটা সলিনয়েড ইলেকট্রিসিটিতে পড়েছি, এর গায়ে তার জড়ানো থাকে, স্যার, ইলেকট্রিক কারেন্ট স্যার ওই যাচ্ছে। সলিনয়েড মানে হচ্ছে ভেতরে মানে ভেক্টর ফিল্ডটা কোথাও অ্যাকুমুলেট করবে না আর কি। এক্স্যাক্টলি, মানে শুধু সলিনয়েডের ফ্লো। ইনফাইনাইটলি লং সলিনয়েডের জন্য ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো এরকম হয় ভেতরে, কারণ ভেতরে সবসময় প্যারালাল যায়, বুঝতে পেরেছো? when they move parallel তাহলে কোথাও থেকে কনভার্জ করছে না, একটা কনভার্জ বা ডাইভার্জ করা মানে তো এইরকম বা এরকম গিয়ে মেটার কথা ছিল, কিন্তু যদি দুটো লাইন যদি প্যারালাল হয় তাহলে কি বলবো, দে আর সলিনয়েড, ঠিক আছে? Now the y component of velocity is 20 and the x component of velocity is 10, ঠিক আছে? The direction of motion of the body with the horizontal at this instant is কত? tan inverse 2. একটা a টা হবে এ আসছে, y component of velocity is 20 and x component is 10, তাহলে tan inverse 2 y component, তাহলে tan inverse vy by vx, তাহলে vy হচ্ছে 20, vx হচ্ছে 10, তাহলে tan inverse 2। এটা কত অ্যাঙ্গেল হবে বলো তো? ষাটের থেকে একটু বেশি, 70-এর কাছাকাছি। 63. 63? 63.4 এরকম। দেখো বের করো। The third side of a triangle whose base is given by এত and one of the other two side is given is, তাহলে তিনটে সাইড, the third side of a triangle whose base is given by, তাহলে একটা ট্রায়াঙ্গেল, তার বেসের ভেক্টরটা দেয়া আছে i plus j plus k and one of the two sides এটা বলা আছে 2b plus c, তাহলে তোমার একটু আগে লামিস থিওরেম থেকে কি করলাম, 3 নম্বর পয়েন্টটা কি হবে বললাম, আরেকটা হচ্ছে c, তাহলে a plus b plus c is equal to 0 হবে, তাহলে এটা হচ্ছে a, এই পয়েন্ট থেকে এটা হচ্ছে a, এইদিকে ধরো b, এদিকে a এদিকে b, তাহলে a plus c যেটা হবে is equal to minus b, তাহলে a plus c is equal to minus b, এখান থেকে আসছে, তাহলে b টা তুমি জানো, a জানো, তাহলে c টাকে বের করতে পারবে তো? হ্যাঁ স্যার, d টা হবে The area of a triangle whose two sides are given by, এগুলো পারা যাবে দুটো সাইড। The property of two vectors, আচ্ছা শোনো, তোমাদের কিন্তু ব্যাপারটা নিচু থেকে শুরু করছি, হ্যাঁ? আগের দিন আমার ভুল হয়েছে না, আমি আসলে কয়েকজন রেসপন্ড করেছে আগের দিন ফার্স্ট ডেতে ভালো, আমি তাই ভাবলাম খুব ভালো হচ্ছে। তা যখন আমরা ক্লাসটাকে ডিভাইড করে নেব, মানে 22 সালের যারা পরীক্ষা দেবে তাদের একটা ব্যাচ, আর যারা 23 সালের ব্যাচ আলাদা হবে, তখন ওইখানে আমরা সলিড অঙ্কগুলো করবো, তখন কিন্তু নো মার্কস, ঠিক আছে? ততদিনে তোমাদের ইমপ্রুভ করে যাওয়ার কথা। আচ্ছা, what is the property of two vectors such that a b আছে, কখন হবে এটা, যখন a is perpendicular to b, এটা কোনো প্রপার্টি, এটা এরকম আননোন একটা ফ্যাক্টর বের করে নেবে। আচ্ছা, এটা 13 নম্বরটা, the area of a parallelogram for which a in b মানে দুটো সাইড বলা আছে, তাহলে কি করব, ক্রস প্রোডাক্ট করব। হ্যাঁ স্যার, হ্যাঁ, ক্রস mod প্রোডাক্ট of a cross b, a ক্রস b, তাহলে a ক্রস b হচ্ছে এরিয়া, তার এরিয়াটা বের করতে বলেছে, তাহলে এটা তো আমি বলে দিচ্ছি, এর মধ্যে থেকে অ্যাঙ্গেলটা কত হবে, অবশ্য মুখোমুখি করা ঠিক না, আমি করতে পারবো, i 2 একে 2 প্লাস 6 8 এইটাই প্লাস জে
3 মাইনাস 9 মাইনাস 10 মাইনাস 10 জে কে হচ্ছে মাইনাস 2 আর এখানে প্লাস 6 তাহলে প্লাস 4 8 আর 4-এ কোথাও একটা ভুল করলাম বস আমি এইখানটাতে দেখেছো মুখে করতে গেলে জেডটার হচ্ছে 3 এদিকে না স্যার 9 ঠিকই আছে হ্যাঁ ঠিকই আছে তাই না স্যার এবার তিনটের ম্যাগনিটিউড করো হ্যাঁ 164 4 4 16 তাহলে 60 70 80 180 180 মানে হচ্ছে 6√5 হ্যাঁ 6√5 6√5 Thank you. The angle subtended by the vector A with ক্লাসে আছে তাহলে the angle subtended by the vector A with the x-axis কি করে করব স্যার যদি ধরে নিই x অ্যাক্সিসটা i ক্যাপ বরাবর তাহলে ওর x ওর axis শুধু i cap ভেক্টরটা বরাবরই হবে হবে তাহলে x 4 বাই ক্যাপের ভেক্টরটা ম্যাগনিটিউড i হবে এটা i ক্যাপ শুধু i ক্যাপ হ্যাঁ c হবে 4√13 হ্যাঁ হ্যাঁ এই 413 ঠিক আছে হ্যাঁ cos ইনভার্স 4/13 হ্যাঁ তোমাদের একটা বলে দিই ওই কিছু মজার নাম্বার আছে বুঝেছো তো ম্যাজিক নাম্বার যেগুলোর স্কোয়ারের সাম আবার অন্য কোনো নাম্বারের স্কোয়ার যেমন দুটো তোমরা জানো সেটা হচ্ছে 3 4 আর 5 আর একটা হচ্ছে 5 12 আর ইকুয়াল টু 13 এরকম একটা আছে ঠিক আছে 5 12 কি একটা আছে ভুলে গেছি মনে নেই তা এইটা হচ্ছে তিনটে নাম্বার দেখো 4 স্কোয়ার 3 স্কোয়ার 12 স্কোয়ার যদি করো তাহলে আবার কোনো একটা স্কোয়ার সেটা হচ্ছে 13 স্কোয়ার ঠিক আছে হ্যাঁ ঠিকই 5 12 13 169 144 25 ঠিক আছে আজকে অঙ্কটা করো তো 15টা কে কে করেছো হ্যাঁ স্যার করেছি কত উত্তর স্যার d এর BSc dm না বাই স্যার dt করেছি কত উত্তর স্যার এমভি এমবি বিএডটা এমভি স্যার d এরটা বিয়েটা কতজনের ডিটা করেছো স্যার ডি এরটা ডিএটা কারা কারা করেছো একজন নাম বললেই হবে স্যার আমি করেছি কেন ডিএটা হবে ভেলোসিটি এন্ড দ্য কারণ- রেট হচ্ছে কেজি পার সেকেন্ড কেজি পার সেকেন্ডটা তো কারণ- বলা আছে রে ভাই এটা মাসটা তো মাসের চেঞ্জ মতো হচ্ছে টাইমের সাথে তাহলে ডিএমডিটি হবে না ডিএমডিটিটাই হচ্ছে এম না dmdt-টা 0 হয়ে যাচ্ছে তাহলে শুধু v না dvdt-টা 0 হয়ে যাচ্ছে DMDT-টাকে m শুধু বলা v হয়েছে। dmdt-তে থাকছে না 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 ডিএম মাসটাকে বলছে না মাস কোথাও বলেনি ভি মিটার পার সেকেন্ড আর এইটা হচ্ছে ডিএমডিটিটাকে ক্যাপিটাল এম দিয়ে ডিনোট করা হয়েছে বুঝতে পেরেছো আচ্ছা হ্যাঁ স্যার যদি শুধু কেজি থাকতো তাহলে তোমার এই গল্পটা আসতো ঠিক আছে তোমার ওইটা বলা আছে এইটা সো ডোন্ট মেক দ্যাট এটা এই অঙ্কটা ওই জন্য দেওয়া আছে প্রত্যেক বছর কেউ না কেউ ভুল করে স্যার এটা আরেকবার বলুন স্যার কিছুই না এমনিতে তোমার কত হয় ভি ডিএমডিটি তাই তো হ্যাঁ স্যার এবার ডিএমডিটি মানে কি মাস রেট পার ইউনিট টাইম মাস ফ্লো পার ইউনিট টাইম তাহলে এটা কেজি পার সেকেন্ড হবে কেজি পার সেকেন্ড রেটটা বলাই আছে এইটাকে ডিনোট করেছে এই অঙ্কটাতে ক্যাপিটাল এম দিয়ে কেউ ক্যাপিটাল এম দিয়ে করতে পারে কেউ মিউ দিয়ে করতে পারে কেউ নিউ দিয়ে করতে পারে কেউ এম ওয়ান দিয়ে করে এখানে এম দিয়ে করেছি তোমরা খালি এম দেখে এটাকে বলে দিয়েছে এইটা হবে তা নয় এইটা হবে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ স্যার ঠিক আছে সিলি ভুল মাঝে মধ্যে ভুল করা ভালো A ball of mass m moves with speed v and it strikes normally with a wall and reflected back normally. If its time of contact with wall is t, then find the force exerted by ball on the wall. এর অফ সেন্টার Exactly. আচ্ছা এই এটা mv নিয়ে ধাক্কা মারলো
উল্টো দিকে ইলাস্টিক তাহলে মাইনাস এমভি, তাহলে এমভি মাইনাস অফ মাইনাস এমভি তাহলে 2 এমভি। ইম্প্যাক্ট টাইম হচ্ছে টি, যার মধ্যে ধাক্কা খাচ্ছে কন্টাক্ট পিরিয়ড সেটা হচ্ছে টি দিয়ে ভাগ করেছে, তাহলে এটা হচ্ছে কারেক্ট। An object is kept on a smooth inclined plane of 1 in L. 1 in L, আচ্ছা 1 in L মানে হচ্ছে 1 by L, ঠিক আছে। The horizontal axis এটা করবে এরকম করে, কিচ্ছু নেই, জাস্ট ভ্যালুটা চেঞ্জ বসালেই হবে। আর এই অঙ্কটা কত? আর রকেট অফ মাস, কে বেরোচ্ছে কে ঢুকছে। In a rocket of mass 1000 kg মানে 1 টন is consumed at a rate of 40 kg per second। বাপরে 25 সেকেন্ড তাহলে the velocity of gases ejected from the rate is equal, the thrust on the rocket কত হয়? স্যার এই সি এরটা হবে হ্যাঁ, thrust on the rocket কত? v dm dt মানে v exhaust, তাহলে 5 into VDMDT, হ্যাঁ। ঠিক আছে। তাহলে এখানে এই ইনফরমেশনটা কি বলে, এটাকে আগের দিন বলেছিলাম রিডান্ডেন্ট, আনওয়ান্টেড অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে তোমায় ঘাবড়াতে হবে। A component, a closed compartment containing gas is moving with similar, এটা কত হবে 19 এরটা? সেম হবে সব জায়গায়। সবাই একমত? স্যার বি এরটা হবে লোয়ার ইন দ্য ফ্রন্ট সাইড। লোয়ার কি? ফ্রন্ট সাইড। স্যার বি এর অপশনটা না, সি এরটা। ব্যাপারটা বুঝে এরকম ছিল, সব গিয়ে সব ইকুয়ালি ধাক্কা মারছিল। পরবর্তীকালে যখন মুভ করছে ইউনিফর্ম ভেলোসিটিতে, তাহলে যেরকম ভাবে ফট করে এটা থেমে গেল। পার্টিকেলগুলো তো সেই মোমেন্টাম আছে, পার্টিকেলগুলো তাহলে এইদিকে বেশিটা চলে যাবে, তাহলে বেশিটা পার্টিকেল চলে গেলে এইদিকে কম পার্টিকেল থাকবে, কম পার্টিকেল হিট করবে এই দেয়ালটায়। বুঝতে পেরেছো? গাড়িটা যদি এখানে এই অঙ্কটা ভাবার ক্ষেত্রে, হ্যাঁ ভাবার ক্ষেত্রে এক্ষেত্রে, হ্যাঁ বলো। স্যার রিয়ার সাইডে যদি সব পার্টিকেল গুলো যায় তাহলে তো ওখানে ফ্রিকশন বেড়ে যাচ্ছে তো। রিয়ার সাইডে, রিয়ার মানে হচ্ছে পেছন দিক, পেছন দিকে কি করে হ্যাঁ যাবে? স্যার তাহলে তো সব পার্টিকেল পেছন দিকে কম যাবে। আলটিমেটলি যেগুলোর এক্স অ্যাক্সিস বরাবর ধাক্কাগুলো ছিল যাচ্ছিল সবাই, এটা থেমে যাওয়ার ফলে বেশি পার্টিকেল কি ওখানে ধাক্কা মারবে না? ওদের তো হ্যাঁ স্যার তাহলে তো ওই সাইডটাতে তো প্রেসারটা বেশি হবে। হ্যাঁ এদিকে তো প্রেশার বেশি তো। তাহলে তো বি এর অপশনটা আসছে। আরে প্রেশার বেশি তো, ফ্রন্ট মানে তো এইটা, এদিকটা তো গাড়ি যেদিকে যাচ্ছে তার দিকটা ফ্রন্ট, এখানে তো ফ্রন্ট। লোয়ার অন ফ্রন্ট সাইড কি করে হবে? লোয়ার অন রিয়ার সাইড, এইটা হচ্ছে রিয়ার সাইড, এটা হচ্ছে ফ্রন্ট সাইড। বেশি পার্টিকেল যদি ধাক্কা মারে তাহলে কোনখানে এসে ধাক্কা মারবে? যেখানে গিয়ে যেদিকে, ধরো তুমি ট্রেনে যাচ্ছ, ঠিক আছে, বাসে যাচ্ছ, তাহলে বাসের দিকে সামনের দিকে যে আছে তার উপরে গিয়ে যদি বাসটা ফট করে ব্রেক করছে দিল, তাহলে তোমরা সবাই গিয়ে ধাক্কাটা কার উপর মারবে? সামনে যে আছে তার উপর গিয়ে সবকটা লোকই পড়বে, সে যদি রোগাপট্টা লোক হয় চিপটে যাবে। আর পেছনে যে আছে সে একটু হাওয়া পেলাম এরকম ফিল হবে, তাই না? হ্যালো, কিন্তু থামা তো বলা নেই, মানে মুভিং বলা। is moving with some acceleration in the hallway, then the pressure, ও সরি 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 সরি, আমি অন্য অঙ্কের সাথে গুলিয়ে ফেলেছি। এখানে থামার বলা নেই, আমি এটা আরেকটা অঙ্ক ছিল সেখানে ক্লোজ কম্পার্টমেন্ট, হ্যাঁ এখানে উল্টো হবে, এইটা হবে উত্তর, লোয়ার অন দ্য ফ্রন্ট সাইড। কারণ এখানে সবকটা তো যাচ্ছিল না, অ্যাক্সিলারেশন উইথ সাম অ্যাক্সিলারেশন, তাহলে যখন বডিটা গাড়িটা অ্যাক্সিলারেশন পাচ্ছে, ভুল হয়েছে, আমি অন্য অঙ্কের সাথে মিশিয়ে ফেলেছিলাম। গাড়িটা যখন তোমার অ্যাক্সিলারেটেড হচ্ছে, তাহলে কিপ ইন মাইন্ড যে মেজরিটি পার্টিকেলগুলো উল্টো দিকটায় তাকাতে হবে। আর আমিও বলেছিলাম কি, গাড়িটা অ্যাক্সিলারেশন নিয়ে চলছিল, হট করে ব্রেক করে দেওয়া হবে, ওটা আর একটা অঙ্ক আছে কোথাও, আমি মিশিয়ে ফেলেছিলাম, ঠিক আছে? তাহলে ইউ আর রাইট, লোয়ার অন দ্য ফ্রন্ট সাইড। আর যদি ব্রেক কোর্সা বলতাম তাহলে আগের এক্সপ্রেশন অপশন সিটা হতো, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ স্যার। গুড, থ্যাংক ইউ।
দুটো অঙ্ক মিশিয়ে দেওয়া ছিল, দিয়ে কোনটা ওটা তাহলে কোথায় আছে কে জানে। আচ্ছা, এটা হায়ার সেকেন্ডারি অঙ্ক, আমি করবো না। এই পাক ঘোরানো হচ্ছে, কখন খুলে পড়বে, টেনশন বিয়েতে। এটা স্যার রোপম। রূপম মানে কি? রোপম না, ওটা ফুল স্টপ ছিল, আরপিএম। আরপিএম। ও আচ্ছা আচ্ছা। রোপম রোপম। A shell is fired from a cannon with a velocity, আছে টাইপ হিস্ট্রি পড়েছিল, সে তখন বুঝতে পারেনি, আমারও আর পরে দেখা হয়নি, সরি। A shell is fired from a cannon with a velocity v। আচ্ছা, এই অঙ্কটা পারা যাবে? অঙ্কটা কি বলেছে? বলেছে একটা পার্টিকেল আছে, এই ক্যানন আছে, তাহলে শুনে নাও, at the highest point it explodes into two pieces, one of them retracts its path the speed of the other particle just after explosion। কি করে করব অঙ্কটা বাবু? স্যার মোমেন্টাম কনজারভেশন। এক্স্যাক্টলি এইরকম ভাবে গিয়ে এরকম করে পড়ার কথা ছিল, একটু বড় হয়ে গেল ছবিটা। কামান এরকম গিয়ে পড়ার কথা ছিল, তো টপমোস্ট পয়েন্টে একটা বিস্ফোরণ হলো, সেটা যদি না হতো গোটা বডিটা গিয়ে এই পয়েন্টে পড়তো, ঠিক আছে? টপমোস্ট পয়েন্টে বিস্ফোরণ হলো, ব্যাং, তাহলে বিস্ফোরণ হলো, ভালো, কোনো অসুবিধা নেই। তারপর হলো দুটো আলাদা টুকরো ভাগ হয়ে গেল, two equal masses, one of the retraces its path to the cannon, মানে সায়েন্স ফিকশন মুভির একটা বড় সড়ো ব্যাপার, the needs of the other piece। তাহলে এক্ষেত্রে বললো এখানে দুটো টুকরো হয়ে গেল, এই টুকরোটা করে হিসাবে এর মধ্যে ঢুকে গেল, তাহলে এইটা কোথায় গিয়ে পড়বে, এই টুকরোটা কোথায় যাবে? ডেফিনেটলি আমি বলতে পারছি যে পার্টিকেলটা যখন মোশন ছিল টপমোস্ট পয়েন্টে, তাহলে অঙ্কটা করবো কি করে? আমি আজকে করবো না এটা, অঙ্কটা তোমাদেরকে বুঝিয়ে দেবো, তোমরা করবে। টপমোস্ট পয়েন্টে দুটো ভাগ হয়ে গেল, কিন্তু এরই মতো আরেকটা অঙ্ক আমি অ্যাডিশনাল এখানে করাবো। তাহলে টপমোস্ট পয়েন্টে দুটো ভাগ হয়ে গেল, তাহলে এই ক্ষেত্রে এর মোমেন্টাম কত ছিল? এম ইন্টু ভি কস থিটা, ঠিক আছে? এম ইন্টু ভি কস থিটা। এবার দুটো ভাগে ভাগ হয়ে গেল, একটা হচ্ছে এম বাই টু আর একটা হচ্ছে এম বাই টু। তাহলে এম বাই টু এর ভেলোসিটি কত? এম বাই টু এর ভেলোসিটি কত? ভেলোসিটি তুমি বলতেই পারছো, মাইনাস ভি কস থিটা, এটা হচ্ছে এম বাই টু বাঁ হাতেরটা, লেফট সাইডটার জন্য এম বাই টু কস থিটা, ঠিক আছে? আর রাইট সাইডটা তাহলে কত হবে? কারণ তুমি এবার বলতেই পারো যে স্যার এটা তো এই ভেলোসিটিতে এলো, এবার আপনি কি করে বলছেন যে স্যার এটার এই ভেলোসিটিটাই বাঁ দিকে হবে? দেখো টপমোস্ট পয়েন্টে কোনো আপওয়ার্ড ভেলোসিটি নেই, তাহলে উপরে উঠবে না। তাহলে আবার যদি ট্রেস ব্যাক করে যদি ক্যানন মানে কামানের মুখে ঢুকে যেতে হয়, তাহলে ওকে একই পাথ ফলো করতে হবে। একই পাথ ফলো করতে গেলে তাহলে ভেলোসিটি কম্পোনেন্ট যা নিয়ে ওপরে উঠেছিল সেই ভেলোসিটি কম্পোনেন্ট নিয়েই ওপরে ওকে নামতে হবে, হ্যাঁ কি না? ভি কস থিটা নিয়েই নামতে হবে, না হলে ভি কস থিটা থেকে যদি বেশি নিয়ে নেয় তাহলে কি হবে? অন্যদিকে এগিয়ে গিয়ে এরম জায়গায় পড়বে, বা এরম জায়গায় বেশি নিলে, কম নিলে এখানে পড়বে, বেশি নিলে এখানে পড়বে। ক্লিয়ার তো? ওই একই ভেলোসিটি না নিলে তোমার, হ্যাঁ বলো, হ্যালো, বুঝেছো তো বক্তব্যটা? দেখো নিচে পড়বার জন্য, মাটিতে পড়বার জন্য ওর কিন্তু সে টাইম একই লাগবে। এই যে লেফট টুকরোটা, এটা রাইট টুকরোটা, লেফট টুকরোটার নিচে পড়তে যে টাইম লাগবে, রাইট টুকরোটাকেও ডান দিকে গেলে সেই মানে যেখানেই পড়ুক, এখানে পড়ুক, এখানে পড়ুক, যেখানে পড়ুক, সে একই টাইম লাগবে। তাহলে সেই টাইমটা আমার কি করে বের করবো? আমার কোনো ম্যাটার, আমি জানি উঠতে যদি আমার এই টাইম লাগে, ওই দিকে ভি কস থিটা, তাহলে নিচের দিকে ওর ভেলোসিটিটা কত হবে? নিচের দিকে এইখানটায় ভেঙে গেল, টপমোস্ট পয়েন্টের ওর আপওয়ার্ড ভেলোসিটি ছিল না, তাহলে ও যখন এখানে এসে ঢুকবে ওর ভেলোসিটিটা আসবে। এবার তোমাকে তাহলে এই পার্টটা নিশ্চয়ই এখানে পড়বে না, কারণ সেন্টার অফ মাসটা আলটিমেটলি এখানে থাকবে। একটা যদি এই দিকে থাকে হাফ বাই টু, তুমি যেহেতু অর্ধেক আছে তুমি বলতে পারো এটা যদি আর এ থাকে তাহলে এটাও গিয়ে আর এ থাকবে। তাহলে এখান থেকে শুরু পয়েন্ট থেকে আধা টুকরোটা, আর যে পয়েন্টটা রাইট সাইডের টুকরোটা, সেটা কোথায় থাকবে? টু আর এ থাকবে। বোঝা গেল অঙ্কটা?
অঙ্কটা আমাকে এত কিছু না করেই করা যায়। কিভাবে? কনজারভেশন অফ মোমেন্টাম দিয়ে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। কি স্যার, বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, সেম অঙ্ক তোমায় বললাম যে ওপরে গেল, লোকজন বেরিয়ে যাচ্ছে কেন? কারো কি ক্লাস আছে আজকে? দেখো পাঠিয়ে দেবো। ওপরে গেল, ধরো এখানে আমার একটা এরকম টুকরো আর একটা 3 গুণ, তাহলে এটা হলো m আর একটা হচ্ছে 3m। তাহলেও তোমার কি করে করতে হবে? কোথায় পড়লে একটা যদি ডাইরেক্ট m যদি এখানে পড়ে, 3m কোথায় পড়বে? যদি 3m এখানে পড়ে তাহলে শুধু mটা কোথায় পড়বে? এই অঙ্কটা তোমাকে বের করতে হবে কি করে? সেন্টার অফ মাস দিয়ে, সেন্টার অফ মাস দিয়ে অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন প্রিন্সিপাল। ঠিক আছে। আর কার ইজ ট্রাভেলিং, আচ্ছা এগুলো কারো মনে, কেউ কি ভুলে গেছে আবার প্রজেক্টের? সেটা আবার বলো, 2 মিনিট পর বলবে আমি এগুলো বুঝলাম না। প্রজেক্টাইল ভুলে গেছে কেউ? স্যার একবার বলে দিন। আও বেটা, কাইনেমেটিক্স এর ল মনে আছে হায়ার সেকেন্ডারিতে? v is equal to u plus ft, s is equal to ut plus half ft square, v square is equal to u square plus 2fs। মনে আছে তো? যখন এখানে ভেঙে গিয়ে পড়ছে এই প্রজেক্টাইলের মোশন, এদিকে v, এটা হচ্ছে v cos থিটা, কারণ হরিজন্টালের সাথে থিটা, এটা হচ্ছে v sin থিটা। তাহলে v cos থিটা আর v sin থিটা দুটো আলাদা কম্পোনেন্ট। তাহলে v sin থিটা যে এখানে উপর দিকে উঠছে, তাহলে উপর দিকে আমার সবসময় গ্র্যাভিটি একটা নিচের দিকে কাজ করছে, তাহলে উপরে গিয়ে কোনো না কোনো সময় এখানে যখন যাচ্ছে আর উপরে উঠছে, তখন এখানে আপার মোস্ট ভেলোসিটি 0। তাহলে এখান থেকে আসছে ফাইনাল 0 ইজ ইকুয়াল টু v sin থিটা মাইনাস জিটা নিচের দিকে, ওয়াইটা উপর দিকে, জিটা নিচের দিকে, তাহলে মাইনাস জি ইন্টু টি। এই টি মানে কি? এই ওপর অবধি যেতে, তাহলে এই টি হচ্ছে ভি সাইন থিটা বাই জি। তাহলে আবার নামতেও তাই টাইম লাগবে, তাহলে টোটাল টাইম অফ ফ্লাইট কত হচ্ছে? 2v সাইন থিটা বাই জি। তাহলে এটাকে আমার ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করা হয়। ওকে, আচ্ছা, তাহলে এই ক্যাপিটাল টি টাইমে এইটার হরাইজন্টাল ভ্যালুতে কোনো ভেলোসিটি চেঞ্জ নেই, তাহলে সেক্ষেত্রে আমার ভেলোসিটি কত হবে? ভি কস থিটা। তাহলে এর সাথে টি ইন্টু ভি কস থিটা হলে আমি কি পাবো? টোটাল হরাইজন্টাল ডিসটেন্স, সেটাকে বলা হয় রেঞ্জ আর। তাহলে টি এর সাথে তাহলে ভি স্কোয়ার 2 সাইন থিটা কস থিটা মানে সাইন 2 থিটা বাই জি বেরিয়ে গেল। তাহলে এবার ম্যাক্সিমাম হাইট কত? ম্যাক্সিমাম হাইট হচ্ছে এস, বা তুমি এখান থেকেও করতে পারো, এখান থেকেও করতে পারো। ভি স্কোয়ার মানে কত? আপওয়ার্ড ভেলোসিটি, তাহলে ভি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এই ভি স্কোয়ার টপ মোস্টে গিয়ে 0 হয়ে গেল, তাহলে 0 ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 জি ইন্টু ম্যাক্সিমাম হাইট, এটাকে বলা হচ্ছে ক্যাপিটাল এইচ ম্যাক্সিমাম হাইট। তাহলে এইচ হচ্ছে ভি স্কোয়ার সাইন 2 থিটা, এই ভি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, এটা হচ্ছে ম্যাক্সিমাম। মনে থাকবে কি করে ডিরাইভ করলাম? ডান? হ্যাঁ স্যার। সেট আপটা ঠিক করবো। তাহলে আরো বড় দেখা যাচ্ছে। ঠিক আছে। A car is traveling with a velocity 10
দেখো 22খানা মতো অঙ্ক, আর এই অঙ্কগুলো করলে তোমাদের তাড়াতাড়ি স্পিডে হয়ে যাবে। A car is traveling at a velocity of 10 কিলোমিটার পার, কার কত দূর হয়েছে গো অঙ্কটা? ম্যাক্সিমাম কার হয়েছে? আমি ফার্স্ট ইয়ারের কথা বলছি, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থেকে উত্তর দেবে না। ফার্স্ট ইয়ারে বলো কত দূর হয়েছে? স্যার বেশি হয়নি, আচ্ছা মানে স্যার করা হয়নি আর কি, পারবো না। বাবু, একবার না করা হলে দেখো এটা তো রেগুলার, তোমরা কিন্তু পিছিয়ে পড়বে। ঠিক আছে, তোমাদের কিন্তু এটা ক্লাসের সাথে সাথে চলতে হবে। আমি তো হালকা হালকা দিচ্ছি, ঠিক আছে, পরের দিন থেকে ফেলে রেখো না। A car is traveling at a velocity of 10 km per hour on a straight road. The driver of the car throws a parcel with a velocity v 10 to the power root 2 km per hour. তাহলে কিলোমিটার পার আওয়ারে আছে, দুটোই কিলোমিটার পার আওয়ারে আছে। When the parcel is passing by a man standing on the side of a road, if the parcel is to reach the man, the direction of the throw makes an angle with the direction of the car. কি করে করব? কি করে করব অঙ্কটা? ছবিটা এঁকে দিই। A car is traveling, এত গাড়িটা চলে যাচ্ছে, driver of the car throws a parcel with a velocity, এত velocity ছুড়ে ফেলে দিয়েছে। When the car is passing by the man standing on the side of the road, if the parcel is to reach the man, the direction of throw কি করে করব? এইগুলো ইউজ করতে হবে। কি করে ইউজ করব সেটা দেখাচ্ছি। মনে রাখবে ফিজিক্সের অঙ্ক ইজ হাফ ডান when we have drawn the figure. Okay, now let's draw the figure. গাড়ি, এখান থেকে গাড়িটা এইদিকে যাচ্ছে, এখান থেকে যখন ফেলে দিল, ছুঁড়ে দিল, লোকটার কাছে যেতে হবে। ঠিক আছে, অঙ্কটা বলেছে পাসিং বাই দ্য, ইফ দ্য পার্সেল ইজ টু রিচ দ্য ম্যান, রিচ দ্য ম্যান মানে হাতে হাতে, ওর পায়ের কাছে গিয়ে পড়বে, দূরে পড়লে, দ্য ডাইরেকশন অফ দ্য ম্যান থ্রু অ্যান অ্যাঙ্গেল উইথ দ্য ডাইরেকশন অফ দ্য কার। তাহলে আমি ওপর থেকে দিচ্ছি, দেখছি গাড়িটা থেকে যদি ও ফেলে দেয়, যদি ভার্টিক্যালি ফেলে, তাহলে এটা এইরকম করে গিয়ে এর কাছে পড়বে। ঠিক আছে, মানে এইখানে টাইম অফ ফ্লাইট আর ওই লোকটার হরাইজন্টাল ডিস্টেন্স, মানে কি হবে ব্যাপারটা, পড়বে হচ্ছে গিয়ে এইরকম ভাবে গিয়ে এরকম ভাবে পড়বে, এইখানটাতে লোকটা দাঁড়িয়েও আছে। তাহলে এটা হচ্ছে রেঞ্জ, যেখানে গিয়ে পড়ছে টপ মোস্ট পয়েন্ট থেকে, আর টাইম অফ ফ্লাইট যেটা, সেটার সাথে রেঞ্জ যা হবে, তাহলে ডিস্টেন্স কভার্ড বাই দ্য কার সেম হবে। এই দুটোকে ইকুয়েট করলে অঙ্কটা আসবে। ঠিক আছে, আমি অঙ্কটা রেখে দিলাম তোমাদের জন্য, লম্বা হবে সেই জন্য আমি টাইম নষ্ট করছি। খুব সহজ অঙ্ক, কেউ করেছো এটা? এইট অপশন স্যার, বিয়েটা আসছে। হ্যাঁ, এইটটা কি অপশন উত্তর? এ বির মধ্যে মোটামুটি 45 ডিগ্রি তোমরা ভ্যালু থেকে আসছে। এবার লোকটাকে বলো, লোকটার গাড়ির ডাইরেকশনের থেকে এটা হবে 45, এই কারণে হবে না কারণ পেছন দিকে তো লোকটা থাকছে, পেছন দিকে লোকটা থাকছে, এই অ্যাঙ্গেলটা ধরো 45 হবে, তাহলে গাড়ির ডাইরেকশন তো এইদিকে, তাহলে আমি এই অ্যাঙ্গেলটা মাপবো, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 135 ডিগ্রি। ঠিক আছে, হ্যাঁ স্যার। Two cars having masses m1 m2 move in circle radius r1 r2. If they complete the radius in equal time, the ratio of the angular speed কি করে হবে এটা? কোনটা হবে উত্তর? ওমেগা সমান থিটা বাই টি, স্যার হ্যাঁ? ডিএটা হবে। ওমেগা সমান থিটা বাই টি, Option তাহলে D। ডি এর অ্যান্সারটা আসছে। আর কার এসছে? স্যার, এ ওমেগা কার এসছে? সমান এ কার এসছে? বাবু এইখানটা দেখো, কমপ্লিট সার্কেল ইন ইকুয়াল টাইম, তার মানে দুজনেরই অ্যাঙ্গুলার ভেলোসিটি সেম, তাহলে ওমেগা 1 ইজ ইকুয়াল টু ওমেগা 2, তাহলে ইজ ইকুয়াল টু উত্তর 1। তাই না? হ্যাঁ স্যার, একদম। কি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে,
আচ্ছা, এবার স্প্রিং এর গল্পটা বলি। একটা স্প্রিং এর অঙ্ক কারা কারা করতে পারছো, মানে ভুলে গেছে ফর্মুলা, আমাকে বলো। স্প্রিং এর অঙ্ক কারা কারা ভুলে গেছো? হ্যালো, স্প্রিং এর এফেক্টিভ হুকস ল কার মনে আছে? হুকস ল কার মনে আছে সেটা জিজ্ঞেস করছি। অঙ্কটা করার আগে তাহলে ওটাকে ঝালিয়ে নিতে হবে। কারোর মনে নেই, তাহলে এতক্ষণ আওয়াজ পেতাম না। হ্যাঁ স্যার মনে আছে। হুকস ল বলছে কি? হুকস ল কোনটা মনে আছে যার বল? এক্স সমান মাইনাস কে এক্স, ফোর্সটা হচ্ছে ডিসপ্লেসমেন্টের সঙ্গে প্রপোর্শনাল উইথ নেগেটিভ সাইন। হ্যাঁ, হুকস ল বলছে ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, এর নেগেটিভ, যেহেতু ডাইরেকশন আলাদা, তাহলে এখানে এটা হচ্ছে হুকস ল। তাহলে মনে রাখবে একটা স্প্রিং আছে, এই স্প্রিংটা আছে, এটাকে ধরো একটা হরাইজন্টাল ব্লক এরকম ভাবে ঘুরছে। তাহলে এই ক্ষেত্রে আমি যখন অঙ্ক করতে শুরু করব, তাহলে এম টাইমস অ্যাক্সিলারেশন, এক্স ডবল ডট মানে অ্যাক্সিলারেশন, ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স, এইরকম ভাবে আমি শুরু করি। তাহলে এক্স ডবল ডট ইজ ইকুয়াল টু মাইনাস কে বাই এম এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স ধরে নিলাম। তাহলে এক্স ডবল ডট প্লাস ওমেগা নট স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 0। এটা একটা সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন, ডিফারেনশিয়াল ইকুয়েশন। এর সলিউশন হচ্ছে এক্স হচ্ছে এ cos কে এক্স, এ cos ওমেগা টি বা বি Fine. সাইন ওমেগা টি, কিছু একটা হতে পারে। তাহলে এটা হচ্ছে তোমার সলিউশন। এইবার গল্প হচ্ছে এরকম যে ধরো তোমার ওপর থেকে দুটো স্প্রিং আছে, এর স্প্রিং কনস্ট্যান্ট k1, এর স্প্রিং কনস্ট্যান্ট k2। তাহলে এই দুটো তোমার প্যারালাল কানেকশনে আছে। তাহলে এর ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ইয়ে কত হবে? ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট। আমি ডেরিভেশন এখানে করাচ্ছি না, এক স্ট্রেট ফরওয়ার্ড যেভাবে করে এই দুটোকে অ্যাড করবে, ফোর্স আপওয়ার্ড ফোর্স, এই দুটো হরাইজন্টাল ফোর্স দুটো অ্যাড করছে, তাহলে এই দুটো প্যারালাল আছে। তাহলে প্যারালালে তোমার ক্যাপাসিটর থাকলে তার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কত হয়? এরকম হলে কে ইকুইভ্যালেন্ট হচ্ছে k1 প্লাস k2 বা কে সিরিজ ইজ ইকুয়াল টু, সিরিজ বলছি, কে প্যারালাল ইজ ইকুয়াল টু সামেশন কে আই, এরকম লিখি একটা। আর 2 নম্বর গল্পটা কি? এরকম স্প্রিং, তার নিচে আর একটা স্প্রিং, তাহলে এই দুটো কিরকম ভাবে আছে? সিরিজে আছে। তাহলে ক্যাপাসিট্যান্স সিরিজে যেমন থাকে, রেজিস্ট্যান্সের উল্টোটা, ক্যাপাসিট্যান্স যেভাবে সিরিজে থাকে, তাহলে এর ক্ষেত্রে হবে কে ইকুইভ্যালেন্ট হবে k1 k2 by k1 plus k2 or 1 by k equivalent is equal to summation of 1 by ki for series। ঠিক আছে, এই অঙ্কটা। এবারে এই অঙ্কটা অনুযায়ী কি বলেছে? Two spring have k1 k2, they are extended through the same distance l if the elastic energies are e1 and e2। মানে দুটো স্প্রিং, এরকম কোনো জোড়া নেই, কিন্তু বলা হয়েছে দুটো স্প্রিং তাদেরকে সেম ডিস্টেন্সে স্ট্রেচ করা হয়েছে, তাহলে এনার্জি হচ্ছে e1 e2। তাহলে e1 is equal to হচ্ছে হাফ k1 x স্কয়ার, e2 হাফ k2 x স্কয়ার। সেম ডিসটেন্স বলা আছে, k1 k2 আলাদা, তাহলে k1 k2 আর e1 e2 প্রপোর্শনাল, তাহলে উত্তর হবে k1 is to k2। Yes, sir. আর এই অঙ্কটা একটু যদি ঘুরিয়ে বলি আমি, যে দুটোরই সেম। স্যার হ্যাঁ, বি এর অ্যান্সারটা হবে না? সরি, এটা তো না, কে কে না না বিএডটা না, e1 বাই স্যার, e2 কিন্তু আপনার ওই ফোর্স স্যার বলেছে কিন্তু না। পোটেনশিয়াল এনার্জিতে এক যদি মিনিট, এফ ইকুয়াল টু কে এক্স পুট করি, এক মিনিট একটু দাঁড়াও। তাহলে আপনার বি এর অ্যান্সারটা আসছে মনে হচ্ছে। কি জানতে চেয়েছে? এটাই তো হচ্ছে স্যার।
Two springs have their force constants K1, K2 if they are extended through the same distance x. If the elastic energies are E1, E2, then E1, E2 is equal to, না এটা তো ঠিকই লিখেছি, ঠিকই আছে। তুমি যদি বলো যে if they are extended by the same force, তোমার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি কোথায়। if they are extended by the same force, same force মানে হচ্ছে k1 x1 is equal to k2 x2, same distance বলেনি কিন্তু, বুঝতে পেরেছো? সেম ফোর্স দিয়ে বলেছি। তাহলে যদি দুটোর এনার্জি হয় তাহলে k1 x1, তাহলে এনার্জি E1 বাই E2 হচ্ছে কত? k1 x1 স্কোয়ার, হাফ দুটো বাদ দিচ্ছি, k2 x2 স্কোয়ার। এবার সেই ক্ষেত্রে এই দুটোকে যদি k1 x1 আর k2 x2 বাদ দিয়ে দিই তাহলে এটা হচ্ছে k2 বাই k1, আর এই দুটো কেটে যাচ্ছে, তাহলে E1 বাই E2 হয়ে যাবে k2 বাই k1 if the force for them is same, if the displacement is same, তাহলে ফোর্স তো আলাদা সেই ক্ষেত্রে, বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ স্যার, এবার ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ স্যার, এবার ঠিক আছে। এটা হবে না, এটা হবে কখন? যখন সেম ফোর্স। A car is moving along a straight horizontal road with a speed v0. If the coefficient of friction between the tires and the road is mu, এটা তোমরা সবাই জানো, distance would be, কি করে করব? করেছো কেউ? হ্যাঁ স্যার। কোনটা? স্যার ইয়েরটা হবে, বিয়েরটা, v0 বাই মিউ জি। এক্স্যাক্টলি। এটা আমরা কি করে করব বলো তো? ওই এম v0 স্কোয়ার বাই আর সমান মিউ এম জি। প্রশ্নটা কি বলেছে একবার দেখি। কার মুভিং অন স্ট্রেট লাইন হরাইজন্টাল রোড উইথ এ স্পিড ইফ দ্য কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, তাহলে কোএফিসিয়েন্ট ফোর্স কত? ফোর্স হচ্ছে কত? ফ্রিকশনাল ফোর্স এম জি কে, কে না মিউ, কি আছে ওখানে? মিউ আছে। মিউ এইটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স, এইটা ইনটু এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এম এম কেটে দাও, তাহলে কতখানি যাবে? এক্স হচ্ছে ভি স্কোয়ার বাই 2 জি মিউ, এই হবে উত্তর। ঠিক আছে? স্যার এম v0 স্কোয়ার বাই আর সমান মিউ এম জি করলে তো আর সমান v0 স্কোয়ার বাই মিউ জি আসছে। কোথায় গো, কি বললে? স্যার এম v0 স্কোয়ার বাই আর সমান মিউ এম জি। এম ভি জিরো স্কোয়ার বাই আর, এটা তো সার্কুলার পথে, এটা তো সার্কুলার বলেনি, আচ্ছা ঠিক আছে স্যার। স্ট্রেট হরাইজন্টাল। তাই না? কি বুঝলে? হ্যাঁ স্যার। তুমি যেটা বলছো ওটা গোটাটা পাখে এসে সেই অঙ্কটা, যে গাড়িটা ব্রেক কষবো না পাক ঘুরিয়ে নেবো, সেই অঙ্কটা ছিল। আচ্ছা, দ্য কোরিওলিস ফোর্স এটা সবাই জানে, -2m, এইটা ভি ক্রস ভি। এটা পারবে, 27 পারবে, 27 পারবে, 28টা কত হবে? স্যার বিয়েরটা। বিয়েরটা স্যার। হ্যাঁ, কারণ বুলেট মাস এ, ভেলোসিটি বি, মোমেন্টাম হচ্ছে এম ভি, ইজ ফায়ার্ড ইনটু এ ব্লক অফ মাস সি, তাহলে তার টোটাল মাস হলো এ প্লাস সি, আর অরিজিনাল মোমেন্টাম ছিল এ ইনটু বি, তাহলে এ ইনটু বি বাই এ প্লাস সি, তাহলে বি। A spring is compressed between two toy carts of mass m1 and m2. এই অঙ্কটা বোধহয় ছবি লাগবে, হ্যাঁ। A spring is compressed between two toy carts, এখানে একটা গাড়ি আছে, স্প্রিং আছে, দুটো গাড়ি আছে, compressed. When the toy carts are released, the spring exerts equal and opposite force on each other for the same time. T. If the coefficient of friction between the ground cars and the cars are equal,
then the displacement of the two toy cars are in the ratio. Displacement of the two toy cars are in the ratio. ডিসপ্লেসমেন্ট কিসের উপর ডিপেন্ড করে? অ্যাক্সিলারেশনের উপর। তাহলে দুটোই যদি সেম ফোর্স নিয়ে যায়, ঠিক আছে, তাহলে দুটো যদি সেম ফোর্স নিয়ে যায় তাহলে কি হবে? দুদিকে, তাহলে বলো, দুদিকে সেম ফোর্স আছে, তাহলে টয় কার দুটো দুদিকে কত যাবে? দেখি একটু ভাবো, পিকচারটা তো বুঝিয়ে দিয়েছি। স্যার এরটা হবে। কি করে হবে? স্যার যদি ফার্স্টটাকে এফ সমান যে কে এক্স যদি এই সূত্রটা লিখি, ভেরি গুড, তাহলে কে ফার্স্ট এক্স, হ্যাঁ কে এক্স এম যদি ওয়ান ফোর্স হয়, সমান কে ওয়ান এক্স ওয়ান আর এম টু জি সমান কে টু এক্স টু দিয়ে এস ওয়ান বা এক্স ওয়ান বাই এক্স টু করলে মাইনাস এম ওয়ান বাই এম টু আসছে। ভেরি গুড, ভেরি গুড, একদম। দুটো ফোর্স সেম বলেছে, তাহলে এম ওয়ান এক্স ওয়ান ডবল ডট ইজ ইকুয়াল টু কে এক্স ওয়ান, আর এম টু এক্স টু ডবল ডট ইজ ইকুয়াল টু হচ্ছে কে এক্স টু। ঠিক আছে, তাহলে তাই তো ঠিক লিখলাম তো নাকি না ভুল লিখলাম? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার এই দুটো ফোর্স তো তোমার সেম, তাহলে এই দুটোকে আমি ইকুয়েট করে দিচ্ছি, তাহলে এম ওয়ান এক্স ওয়ান ডবল ডট ইজ ইকুয়াল টু এম টু এক্স টু ডবল ডট। তাহলে এবার এর অ্যাক্সিলারেশনটা আর ইয়ে নিয়ে নাও, তাহলে এক্স ওয়ান বাই এক্স টু ইজ ইকুয়াল টু হচ্ছে এম টু, উল্টো দিকে একটা ডাইরেকশন আছে একটু মাইনাস থাকবে, এম টু বাই এম ওয়ান। ঠিক আছে, এদের ডবল ডট অ্যাক্সিলারেশন। তারপরে কি করব? ইন্টু টাইম দিয়ে, দুটোরই সেম টাইম, তাহলে ইন্টু টি স্কোয়ার, ইন্টু টি স্কোয়ার, তাহলে এক্স ওয়ান ডবল ডট ইন্টু টি স্কোয়ার, তাহলে এম টু বাই এম ওয়ান। তাহলে উত্তরটা এটা হলো কেন, এই হলো কেন, এটা না এটা হবে? সে বি এরটা আসবে তো। স্যার ওটা এম ওয়ান জি সমান কে ওয়ান এক্স ওয়ান, জি ধরা যাবে না ওটাকে? না, জি কি করে ধরবো, এটা তো হরাইজন্টাল। তাহলে স্যার বিয়েরটাই হচ্ছে। Good. When a body is or suspended from a spiral spring of natural length L, the spring gets stretched through a distance h. The potential energy of the stress spring is, কি করে করব? স্যার ফোর্সটা থেকে কেটা বার করে আর পোটেনশিয়াল এনার্জির টার্মে বসিয়ে দিলে চলে আসছে। হ্যাঁ, স্যার ফোর্সটা থেকে, আচ্ছা আমি তো এক মিনিট প্লিজ, আমি ফার্স্ট ইয়ারে কাউকে দেখি, ফার্স্ট ইয়ার থেকে কি হয়েছে অঙ্কটা পড়ে বলো তো। when a body of mass m is supposed from a spiral spring of natural length L, the spring gets stretched through a distance h. The potential energy of the stretched spring is, ফার্স্ট ইয়ার থেকে কেউ একজন বলো।
ঠিক আছে এটা? অপশন এটাও ও ঠিক আছে ঠিক আছে হ্যাঁ, এই অঙ্কটা একটু ডাউট আছে। পোটেনশিয়াল এনার্জি স্ট্রেস স্প্রিং, এটা না, এটা স্ট্রেস স্প্রিং বলেছে। সি এরটা তাহলে অঙ্কটা প্রথমে বলছে, অঙ্কটা একবার শোনো। when a body of mass m is suspended from the spring natural length, the spring gets stretched to a distance h. The potential energy of the stress spring is, মানে আমি মাসটাকে কিছুই ধরছে না, মাসটা প্রথমে ছিল এইরকম, ধরো এইখানে এটা হচ্ছে এল, মাস দেয়া হলো এইচ, এইটুকু। তাহলে আগে আমার কত ছিল? চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি না পোটেনশিয়াল এনার্জি? আগে দ্য পোটেনশিয়াল এনার্জি অফ দ্য স্ট্রেস স্প্রিং। এবার গল্পটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি অফ দ্য স্ট্রেচ স্প্রিং। আগে পোটেনশিয়াল এনার্জি কত ছিল? মাস তো বলা নেই, সেই জন্য অঙ্কটাতে এখানে নেগলিজিবল মাস ধরা যেতে পারে। ঠিক আছে, এই ক্ষেত্রে বলা নেই, কিন্তু এখন তোমার এটা বলা আছে। কোনটা? খালি এই ববটার মাস বলা আছে। তাহলে কত হবে? সি এরটা হচ্ছে কি করে হচ্ছে? স্যার ফোর্সটা হচ্ছে কে এইচ, ফোর্সটা হচ্ছে এমজি mg, সমান কে এইচ, ওখান থেকে এক্স্যাক্টলি, কে ব্যালেন্স সমান করতে হবে। এইচ। k ইন্টু এক্স, এক্স না তো এখানে এইচ, k ইন্টু এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে mg। এটা হচ্ছে ফোর্স ব্যালেন্স করা হলো। ঠিক আছে, এটা হচ্ছে ফোর্স। এবার পোটেনশিয়াল এনার্জি কতটা বাড়লো? k ইন্টু, বেসিক্যালি করা উচিত k ইন্টু এক্স ইজ ইকুয়াল টু mg ফোর্স। তাহলে k x ইন্টু dx, ঠিক আছে, 0 টু h। তাহলে kx মানে হচ্ছে mg, সরি, k h স্কোয়ার বাই 2। তাহলে k মানে কত হচ্ছে? mg বাই h, mg বাই h ইন্টু h স্কোয়ার বাই 2, mg h বাই 2। ঠিক আছে, এই সেম জিনিসই যদি তোমার স্ট্রেস স্প্রিং না বলে যদি তোমার স্ট্রেস ওই ববটার বলতো, তাহলে কিন্তু অন্য হতো। ববটার পোটেনশিয়াল এনার্জি হতো mg h, নেমে গেল। আচ্ছা, এই অঙ্কটা ছবি একটা আঁকতে হবে, ছবিটা বলে দিচ্ছি। স্ফিয়ার অফ মাস 2 kg is moving on a frictionless horizontal table with a velocity v. It strikes with a spring and compresses it by 4 meter. The velocity v of the sphere is, কি করে? কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জিটাকে ইকুয়াল করলো। এক্স্যাক্টলি, তাহলে গল্পটা হচ্ছে কম্প্রেসড বাই 4th এলিমেন্ট। কিন্তু অ্যান্সারটা মিলছে না, অ্যান্সারটা 2√2 আসছে, এখানে অপশন নেই। কাইনেটিক এনার্জিটা কত ধরেছো? হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। হাফ, এবার মিলছে?
এই বাকিগুলো তো, বাকি ছেলেগুলো আজকে চুপ কেন? আগের দিন তো বললি না কঠিন ছিল, তোরা আজকে চুপ কেন? হ্যাঁ, স্যার অপশনগুলো একবার দেখান, বলো। অপশনগুলো একবার দেখান। না স্যার আসছে না। আচ্ছা, এখানে আমি তো করি 2 আর এটা 4, স্প্রিং কনস্ট্যান্ট 1, তাহলে হাফ ইন্টু 1 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু হাফ, কোনটা কত বলেছে? ও এক্স তো বলা আছে, এটা হচ্ছে 4 স্কোয়ার, এটা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, এম হচ্ছে 2 ভি স্কোয়ার, 4 16 আর এখানে 2 8, ভি ইজ ইকুয়াল টু 2√2। উত্তর নেই কোথাও। 2√2 হবে। কোথাও একটা ফ্যাক্টরে কোনো ভুল আছে, ঠিক আছে? ওখানে ফ্যাক্টরে আইদার টাইপিং ভুল অথবা ইয়ে, ঠিক আছে? তোমার ওখানে রোলিং এরও তো কোনো বলার নেই না? এটা একটু দেখতে হবে, এটা 2√2 হওয়ার কথা। কাইনেটিকটা মানে আমার তো রোলিং এর গল্প নেই, তাহলে তো রোটেশনাল অ্যাঙ্গুলার মোমেন্টাম নেওয়া যাবে না, এই রোটেশনাল কাইনেটিক এনার্জি নেওয়া যাবে না। ঠিক আছে, থাক, পরে দেখছি, খেয়াল থাকবে। A particle moves in a rough horizontal ground with some initial velocity v naught in 3/4 of its kind. এটা করো ফার্স্ট ইয়ারে কোনো ইয়েতে কে পারেনি এটা? মানে চেষ্টা করেছে, পারেনি, হয় করেনি, ঠিক আছে, কি করে পারেনি কে? আমি আজকে 40 অব্দি করিয়ে কিন্তু থামবো, প্রচুর করিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু এরপরে আমাকে, আমি তাহলে করিয়ে দেওয়ার ওই যাচ্ছি। অঙ্কটা কি করে করবো কেউ একজন বল, ফার্স্ট ইয়ারে কেউ একজন বল, ফার্স্ট ইয়ারে পিতা দাঁড়া, ফার্স্ট ইয়ারে কেউ একজন বল। স্যার এটা কাইনেটিক এনার্জি বের করতে হবে, k2 সমান k1 মাইনাস 3/4 k1। হ্যাঁ, 3/4 মানে কে কাইনেটিক এনার্জি ই মাইনাস 3/4 ই, তাই করতে হবে তো? হ্যালো, হ্যাঁ স্যার। তাহলে অঙ্কটা কত কি করে করব? মনে রেখে এখানে 3/4 ইজ লস্ট কাইনেটিক এনার্জি, এই কন্ট্রোল। আর এইটা আমি তোমাদের বলতে বলছি 3/4 ইজ লস্ট, এটা কিন্তু খেয়াল রাখো, ঠিক আছে? ইন টাইম t0, কেন বলছি? আগে কাইনেটিক এনার্জি ছিল ই, এখন হলো 3/4 ই, নাকি ঠিক লিখলাম? No, sir, 3/4 4 is log lost, exactly, এখন মানে 1/4 ই আছে, তাহলে বেরিয়ে গেছে 3/4 ই লস্ট, তাহলে আছে এখন এইটা। আগে আমার ছিল হাফ এম ভি স্কোয়ার, এখন তাহলে এর 1/4 করতে গেলে কত হবে? হাফ এম v1 স্কোয়ার, এখান থেকে এটা which is equal to কত? 1/4 হাফ এম ভি স্কোয়ার। তাহলে এগুলো চলে যাচ্ছে,
তাহলে v1 হচ্ছে v/2, ভেলোসিটি হাফ হয়ে গেল। তুমি এটা বলতে পারবে কাইনেটিক এনার্জি যদি 1/4 হয়ে যায় তাহলে ভেলোসিটি হাফ হয়ে গেল, তো বলাই যায় ওখান থেকে। তাহলে ভেলোসিটি হাফ হয়ে গেল। তারপর কি জানতে চেয়েছি? তারপর জানতে চেয়েছি কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। তাহলে এই ভেলোসিটি লসটা কিসের জন্য? ফ্রিকশনের জন্য। তাহলে ফ্রিকশন কত? mg k, mg ইন্টু k, k হচ্ছে তোমার ফ্রিকশনাল কনস্ট্যান্ট, mg k এটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স। ঠিক আছে, আচ্ছা তাহলে এটার অ্যাক্সিলারেশন কত? ফ্রিকশনের জন্য অ্যাক্সিলারেশন m দিয়ে ভাগ করছি, তাহলে g ইন্টু k। এটা হচ্ছে রিটার্ডেশন ডিউ টু ফ্রিকশন। তাহলে v থেকে v/2 তে গেল। তাহলে v/2 কত টাইমে, টাইমটা জানতে চেয়েছে নাকি, না কি জানতে চেয়েছে? দ্য কোএফিসিয়েন্ট অফ k এর ভ্যালু জানতে চেয়েছে। তাহলে v/2 ইজ ইকুয়াল টু v মাইনাস, যেহেতু রিটার্ডেশন, g k ইন্টু টাইম হচ্ছে t0। তাহলে এটা হচ্ছে g k t0 হচ্ছে v/2, তাহলে k হচ্ছে v/2g t0, v/2। ঠিক আছে, হ্যাঁ স্যার ঠিক আছে। এই এখন অবধি কেউ আজকে পড়াচ্ছি কেউ কঠিন বলবি নাকি? হ্যালো, নাকি এগুলো না, কঠিন স্যার। লাগছে? না স্যার না। না স্যার। ফার্স্ট ইয়ারের ছেলে পেলেগুলো কেউ একজন বল। না স্যার। এই তোরা না তোদের এই নামগুলোকে ইয়ার দিয়ে লিখবি তো প্রথমে, ওইখানটায়। যেমন শৈবাল আড্ড, ও কোন ইয়ারের সেটা আগে ইয়ার দেবে, তারপর শৈবাল, ইয়ার দিয়ে তারপর শৈবাল, আমার বুঝতে সুবিধা হয়। বডি ঠিক আছে অ্যাটলিস্ট এই 3 মাসের জন্য, এই 3-4 মাসের জন্য, হ্যাঁ, তারপরে গ্রুপ ভেঙে গেলে বুঝতে পারবো, অভ্যেস হয়ে যাবে। A body is attached to the lower end of a vertical spiral spring and is gradually lowered to its equilibrium position. This stretches the spring by a length x. If the same body attached to the same spring is allowed to fall suddenly, what will be the maximum stretching? I'm going to big power. A body is attached to the lower end of a vertical spring and is gradually lowered to the equilibrium position. The stretch of the spring is x. If the same body is attached to the spring is allowed to fall, then it would be a maximum stretching in that case. ব্যাপারটা অঙ্কটা দেখো, সুন্দর অঙ্কটা, সুন্দরের কারণ কি? অঙ্কটাতে নতুন ইনফরমেশন আছে। এই আমার স্যার এটা 2x হবে? আমি জানি না, করবো। এখন আমার কাছে উত্তরের কাগজটা নেই, কলকাতায় রয়ে গেছে। ঠিক আছে, এই জন্য আমি কষে দেখতে হচ্ছে। আর দেখো আমি কিন্তু তাড়াতাড়ি কষছি, কিন্তু এমন নয় যে আমি তাড়াতাড়ি কষছি না। এইটুকুর মধ্যে যদি আমার এতগুলো অঙ্ক শেষ হয় তাহলে তোমাদেরকেও ওই স্পিডটা অ্যাড করতে হবে। আমার মতো না হলে একটু কাছাকাছি আসতে হবে, কম্পিটিটিভ পরীক্ষা তো। তাহলে এখানে স্প্রিং, এটা আমার নর্মাল লেন্থ, ধরো নর্মাল লেন্থ আমার ছিল যখন কিছু ছিল না এইটুকু, তারপর আস্তে আস্তে ধরে ধরে নামানো হলো, মানে এখানে একটা ব্লক দেওয়া হলো আর তলে একটা হাত দেওয়া হলো, হাতটা দিয়ে আস্তে আস্তে ধরে ধরে নামানো হলো। ধরে নামানোর এই কারণ যে অ্যাট এভরি পয়েন্ট ইজ এ রিভার্সিবল পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্টের রিভার্সিবিলিটি আছে। তার মানে এই ক্ষেত্রে mg ইজ ইকুয়াল টু kx, এটা আমি বলতে পারি। mg ইজ ইকুয়াল টু kx, ব্যালেন্স থেকে আমি বলতে পারলাম, কারণ আর কোনো স্ট্রেচিং হচ্ছে না, অসিলেট হচ্ছে না। এইবার আগে কত ছিল সেটা কি বলেছে? Stretch by length L. The same body stretched up to a spring is allowed to fall suddenly. তুমি একদমই ঠিক। আগে আমার ছিল এইটা, এইখান থেকে এইটুকু এলো x, যদি এবার এরকম ভাবে না হতো, যদি এখান থেকে ধপ করে ছেড়ে দেওয়া হতো তাহলে এটা অসিলেট করতো। কতটা অসিলেট করতো? মিন পজিশন থেকে ওপর নিচে x x, মিন পজিশন যখন এইখানে x, তাহলে এটা যেত কতটা? এদিকেও x যেত, এদিকেও x যেত, তাহলে ম্যাক্সিমাম হাইট রিচ কত হতো? x এর সাথে আবার একটা x হতো, তাহলে এটা 2x। ইউ আর রাইট, আমি বুঝিয়ে দিলাম। ঠিক আছে,
A long spiral string is potential energy is U. If the spring is stretched by 10 centimeter, the potential energy will be stored by. ভালো 2 সেন্টিমিটার বাড়ালে ইউ হচ্ছে 10 সেন্টিমিটার বাড়ালে কত হবে কত গুণ হাফ কে এক্স স্কোয়ার তাহলে গল্পটা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার এক্স যদি আমার 5 গুণ বেড়ে যায় তাহলে এনার্জি কত হবে এনার্জি 25 গুণ বেড়ে যাবে 25 ইউ হবে বোঝা গেল কি রে হ্যাঁ স্যার হ্যাঁ A spherical hollow is made inside a lead sphere of radius r such that its surface touches the outside surface of lead sphere and passes through the center. What is the shift in the center of mass of the lead sphere? ভালো করে শোনো। A spherical hollow is made inside the lead sphere of radius r such that its surface touches the outside surface of the lead sphere and passes through the center. Very good. অঙ্কটা হচ্ছে এইরকম স্ফিয়ার না আমি যখন আঁকার সুযোগ আছে স্ফিয়ার আমি স্ফিয়ারই আঁকবো হলো এই এটা হচ্ছে সেন্টার ভালো করে আঁকলো তাহলে এটা সেন্টার এরকম এটা হলো তাহলে সলিড কোন জায়গাটা সলিড কোন জায়গাটা এই হ্যাঁ তো সলিড কোন জায়গাটা এখানটা সলিড এখানটা হলো তোমাদের একটা ট্রিক শিখিয়ে দিই হলো আর সলিডের গল্প করতে গেলে তোমার মোমেন্ট অফ ইনার্সি জানতে চেয়েছে কি সেন্টার অফ মাস জানতে চেয়েছে না হোয়াট ইজ দ্য শিফট ইন দ্য সেন্টার অফ মাস অরিজিনাল সেন্টার অফ মাস ছিল এইখানটায় অরিজিনাল সেন্টার অফ মাস ছিল এইখানটায় এখন তুমি বুঝতে পারছো এখানটা এখন ফাঁকা হয়ে গেল তাহলে সেন্টার অফ মাসটা এরকম কোনো একটা জায়গায় শিফট করে এসছে কিভাবে বের করব এটা এইটাকে আমি যদি নেগেটিভ মাস দিয়ে একটা ধরি নেগেটিভ মাস m1 এইখানটায় সাজ দ্যাট যার সেন্টারটা কোথায় r/2 তে এটা যদি r হয় এটা হচ্ছে r/2 তাহলে দুটো সেন্টার অফ মাস তাহলে এই গোটাটা হচ্ছে তোমার m তাই এখানে আমি ধরলাম অরিজিন ছিল অরিজিন থেকে এটা 0 তে ছিল 0 অরিজিনটা এখানে m ইনটু 0 প্লাস m1 ইনটু বাঁ দিকে সরে এসছে হলো জায়গাটা বাঁ দিকে এখানে কোনখানটায় মাইনাস r/2 ঠিক আছে ওকে তুমি এরকম ভাবে নাও করতে পারো সেই ক্ষেত্রে কিরকম ভাবে করা যায় মাইনাস r/2 যদি না করো তুমি যদি এইখানটাতে কোঅর্ডিনেট সিস্টেম সেট করো তাহলে m ইনটু r গোটাটা হলো এটা গোটাটা হচ্ছে সলিডটা ছিল m ইনটু r মাইনাস m বললাম ওইখানটার জন্য মাইনাস m1 ইনটু r/2 আলটিমেটলি দুটোই একই দেবে তোমার কনসেপ্টের উপর ডিপেন্ড করছে তোমরা এইটাই করো নেগেটিভ মাস ধরে ঠিক আছে এই নেগেটিভ মাসটা এটা ধরে তাহলে এটা হচ্ছে ফার্স্টে হচ্ছে m/2 আচ্ছা এবার এর জন্য এর মাস কত হবে তুমি আমায় বলো 4/3 পাই r³ ইনটু রো ছিল m 4/3 পাই r/2 হোল কিউব ইনটু রো হচ্ছে m1 তাহলে m1 মানে কত হচ্ছে m/8 তাহলে m ইনটু r মাইনাস m/8 ইনটু r/2 ক্লিয়ার কি গো r/2 তাহলে এটা 16 স্যার 16 মাইনাস 1 15 তাহলে 15/16 m ইনটু r এটা হচ্ছে আমার সেন্টার অফ মাসের নতুন এটা হচ্ছে ইজ ইকুয়াল টু ইন্টিগ্রাল r dm এবার যদি আমি সেন্টার অফ মাসটা বের করতে চাই তাহলে মাস দিয়ে ভাগ করতে হবে ইন্টিগ্রাল dm
তাহলে আমার কত ছিল মাস আগে m, এখন m/8 হয়েছে, তাহলে এখন হচ্ছে -m/8 বাদ দাও ইজ ইকুয়াল টু 7/8m, তাহলে 15/16 mr বাই 7/8m। তাহলে তোমার এটা কত হচ্ছে 15/14, 15/14 ইন্টু r। তাহলে এখানে এটা তোমার r ছিল, মানে এটা হচ্ছে ইজ ইকুয়াল টু r প্লাস r/14, এটা হচ্ছে এইটুকু হচ্ছে r/14, ঠিক আছে। তাহলে শিফট হচ্ছে r/14, দেখো r/14। ক্লিয়ার আছে অঙ্কটা? স্যার হ্যাঁ, স্যার বলছি আপনি ওখানে 7/8m টা করলেন, তারপরে জায়গাটা একটু বলুন, বুঝতে পারছি। 7/8m এটা হচ্ছে টোটাল মাস, এই হলো করে নেওয়ার পর, মানে চেঁচে নেওয়ার পর। তাহলে আমার টোটাল সেন্টার অফ মাস কি করে বের করি? ইন্টিগ্রাল r dm বাই ইন্টিগ্রাল dm। আর dm তো এখানেই বেরোলো, এই দুটো r ইন্টু dm, একটু আগে করলাম এখান থেকে। হ্যাঁ, 15/16 mr বেরোলো, বেরিয়েছে তো একটু আগে করে হ্যাঁ দেখালাম স্যার। তো। এই যে এখান থেকে আমি একেবারে দুটো পয়েন্ট মাস ধরে নাও না, এখানে একটা পয়েন্ট মাস যেটা হচ্ছে m/8 -m/8 সেটা কোথায় আছে? r/2 তে আছে, এখান থেকে বাঁ দিক থেকে এটা হচ্ছে r/2, এটা হচ্ছে আর একটা আছে প্লাস m, ধরলাম গোটা মাস ইন্টু r আছে, তাহলে সেটা এইখানটায়, মানে একটা ধরো তোমার চালের বস্তা আছে, চালের বস্তার মাঝখান থেকে একটা হলো বেলুন আছে, তুমি তো এরকম ভাবেও ধরে নিতে পারো 1 বস্তা চাল প্লাস বেলুনের ভলিউমের নেগেটিভ চাল, তাহলে কি হয়? পজিটিভ ভলিউম আর নেগেটিভ ভলিউম মাঝখানটা 0 হয়ে গেল, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ওই একই রকম। তারপরে এইখানটায় বসিয়ে দিল, 15/16 এলো, মানে এটা 8 ছিল, এই 15/14 এলো, তাহলে 15/14 মানে আরের থেকে একটু বেশি, 114 বেশি করে নেওয়া যায়। এটা অনেকভাবে করা যায়, সেনগুপ্ত চ্যাটার্জির যে বইটা আছে সেখানে এই অঙ্কটা করা আছে, অনেক কটা এক্সাম্পল দিয়ে। 3 blocks are placed at rest on a smooth inclined plane with a force acting of m1 parallel to the inclined plane. Very good. ছবিটা আমি এঁকে দিচ্ছি, তিনটে পরপর m আছে, অঙ্কটা করানোর জন্য আমার ছবিটা আঁকা। এই কেউ বুঝতে পারিস নি এরকম হয়েছে? কেউ বলবে না, দেখ সব চালা। ঠিক আছে। আচ্ছা, তাহলে সেন্টার অফ মাসের গল্প জানা আছে তো, নাকি সবাই পালালো কেন? ওরা কি জানে না নাকি সেন্টার অফ মাস? এই ফার্স্ট ইয়ারে সেন্টার অফ মাস হয়নি? হ্যাঁ স্যার হয়েছে। তাহলে যাই হোক, ঠিক আছে, ঝড় বৃষ্টি হচ্ছে। এই অঙ্কটা বলেছে একটা ইনক্লাইন প্লেন, তাই ইনক্লাইন প্লেনও ঠিক আছে, ইনক্লাইন প্লেন, এর উপর তিনটে বক্স বসানো আছে। ও বাবা, m1 m2 m3, ঠিক আছে, m1 m2 m3 এই তিনটে বক্স বসানো আছে। তারপরে কি বলেছে? ফোর্স অ্যাক্টিং অন m1, তাহলে এখানে m1 এর উপর একটা ফোর্স অ্যাক্ট করছে, ভালো করে দেখো, যেটা হচ্ছে f। তাহলে এর অ্যাক্সিলারেশন কত? প্রথমে দেখো f, এই ফোর্সটা তিনটে এই বক্সে তিনটের উপরই অ্যাপ্লাই করছে, নিচ থেকে যদি অ্যাপ্লাই করে, যদি এরকম না থাকে তাহলে এই দিক থেকে ফোর্স অ্যাপ্লাই করতে সব পড়ে যাবে, তাহলে এই দিক থেকে যখন অ্যাপ্লাই করছে তাহলে কত? টোটাল অ্যাক্সিলারেশন কত সিস্টেমের? f হচ্ছে m1 প্লাস m2 প্লাস m3 ইন্টু a, এই অ্যাক্সিলারেশন সব ব্লকের উঠবে। এবার m1 m2 এর এই দেয়ালটাতে কতটা ফোর্স দিচ্ছে?
যতটা ফোর্স উল্টো দিক থেকে M2 আর M3 মিলে ওকে দিচ্ছে, কতটা দিচ্ছে M2 আর M3 মিলে? M2 প্লাস M3 ইন্টু A, এই ভ্যালুটা এইদিকে দিচ্ছে, সেই জন্যই M1 দিচ্ছে। So this is the force given by M1 on the surface of contact with M2। এই সারফেসে, তাহলে এটাকে সারফেসটাকে ধরলাম A সারফেস, এটা B সারফেস, তাহলে A সারফেসে M1 ফোর্স দিচ্ছে এতটা, এবার M2 ওর দিকে কতটা ফোর্স দিচ্ছে? আচ্ছা M2 সরি, এবার M2 M3 এর দিকে কতটা ফোর্স দিচ্ছে? যতটা M3 দিচ্ছে, তাহলে M3 ইন্টু A, তাহলে এই প্রসেসটা হয়, এই অঙ্কগুলোকে বলা হয় ট্যান্ডেম ইন সিরিজ। এরকম অঙ্ককেও বলে, আবার এই অঙ্কগুলোকেও তোমরা জানো, এই ব্লক, এখানে একটা নন স্ট্রেচেবল স্ট্রিং, আবার একটা স্ট্রিং, এই অঙ্কগুলোকেও বলে ট্যান্ডেম ইন সিরিজ। তাহলে এই অঙ্কগুলোকে তোমরা করবে। এই অঙ্কটা আমি হিন্ট দিয়ে রাখলাম, না পারলে আছি আমি। ফ্লাইহুইল পারবে, এটা কিছু নেই। এই ফ্লাইহুইল অফ মোমেন্ট অফ ইনার্শিয়া বলা আছে রোটেটিং উইথ ইউনিফর্ম অ্যাঙ্গুলার স্পিড, তাহলে আই বলা আছে, ওমেগা বলা আছে। ইফ দ্য ফোর্স এত রিটার্স দ্য হুইল এট দ্যাট টাইম, আচ্ছা ফোর্স বলছে ফ্লাইহুইল টু ফোর্স রিটার্স দ্য হুইল এট দ্য টাইম ইন টু কাম টু রেস্ট, তাহলে ফোর্স বলা হয়েছে এইটা, ফ্লাইহুইল এইখানে। তাহলে তোমার এখানে বলা ভুল না এটা, যে আই ইন্টু ওমেগা, আই ইন্টু ওমেগা হলে কি হচ্ছে? অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম, কিন্তু এটা নিউটনে দেওয়া আছে, মানে এটা টর্কটা বার করতে হবে, হ্যাঁ মানে আই আলফা করতে হবে, টর্কটা বার করতে হবে, টাউ সমান আই এক্স্যাক্টলি আলফা। এক্স্যাক্টলি। তাহলে আমার ওই অঙ্কের মধ্যে কোন জিনিসটা অভাব আছে? রেডিয়াসের অভাব আছে নাকি? না স্যার, কিছুই অভাব নেই তো। কেন? টর্ক টাউ ইন্টু, টাউ মানে হচ্ছে এল বাই টি, তোমার তো টাউ বলা নেই, তোমার তো ফোর্স বলা আছে, এলটা বেরিয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমার একটা ইনফরমেশন লস হচ্ছে না, আমার একটা ইনফরমেশন লাগবে। এটা যদি টর্ক হ্যাঁ, ফোর্স আর না কি বলে বলছেন? ফ্লাইহুইলে যদি রেডিয়াসটা বলে দিত আমাকে, তাহলে অঙ্কটা করতে পারতাম। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। টর্ক মানে হচ্ছে এফ ইন্টু আর, এফ বলা আছে, আরটা তো বলা নেই, তাই না? হ্যাঁ স্যার। বা যদি তোমার এখানে মাসও বলে দিত, মাসও বলে দিত, তাহলে আই থেকে আমি এম আর স্কোয়ার করে এখান থেকে বের করে আনতাম, ঠিক আছে? হাফ এম আর স্কোয়ার, ফ্লাইহুইল মানে বোধহয় হাফ এম আর স্কোয়ার, ডিস্কের মতো। অঙ্কটা ইনকমপ্লিট ডেটা। When a man holds a turntable stretching with two equal hands, ভালো করে দেখো, when a man stands on a turntable stretching with two equal hands in and rotates, then he folds his arm, তার মানে একটা লোক এরকম ভাবে একটা টেবিল ঘুরছে, একটা লোক দাঁড়িয়ে আছে, প্রথমে স্ট্রেচ, হাত দুটো এরকম করে, তাহলে তার যে অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে, হাতটাকে যখন ভাঁজ করে যখন এইরকম করে নিল, কাছে টেনে নিল, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টামটা কি হবে? আই কমে যাবে, কিন্তু এল তো কনস্ট্যান্ট, তাহলে আই যদি কমে তাহলে ওমেগাটাকে বাড়তে হবে, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে। ঠিক আছে? অ্যাঙ্গুলার মোমেন্টাম ইনক্রিজেস নাকি? লিনিয়ার মোমেন্টাম ইজ কনজার্ভ, না এটা তো লিনিয়ারের গল্পই না। অ্যাঙ্গুলার মোমেন্টাম ইনক্রিজেস, এটাও না। তাহলে কাইনেটিক এনার্জি ইনক্রিজ, দেখা যাক। দেখো কাইনেটিক এনার্জি ফর এ রোটেশনাল সিস্টেম হয় হাফ আই ওমেগা স্কোয়ার অথবা হাফ এল স্কোয়ার বাই আই। এবার এল তো আমার কনস্ট্যান্ট আছে, টু কনস্ট্যান্ট, তাহলে আই যদি কমে তাহলে কাইনেটিক এনার্জি কি হবে? তাহলে যদি আই কমে তাহলে কাইনেটিক এনার্জি বাড়বে। ঠিক আছে? তোমরা এইরকম ভাবেও করতে পারো, আই ইন্টু ওমেগা এইখান থেকে আসছি। হ্যাঁ, তাহলে আই ওমেগা তোমার কনস্ট্যান্ট, তাহলে আই কমলে ওমেগা বাড়বে, তাহলে ওমেগা বাড়ছে, তাহলে কাইনেটিক এনার্জি বাড়ছে।
তাহলে এইটা, এটা আবার এটা নয় কিন্তু, দেখলে স্যার তো এরকম একটা বলেছিল, তাহলে এই প্রশ্নে এই উত্তর হবে, এটা না। A cylindrical solid of mass m and radius r length with the moment of inertia about its generating line is কত? সিলিন্ড্রিক্যাল সলিড, আচ্ছা সিলিন্ডার সলিড বলা আছে, মাস m, রেডিয়াস r, সলিড, লেন্থ l, মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট ইটস জেনারেটিং লাইন। আচ্ছা, সিলিন্ডারের জেনারেটিং লাইন কোনটাকে বলে জানা আছে? ডিস্কের মতন। হ্যাঁ, সারফেসে সিলিন্ড্রিক্যাল, ধরো এরকম, আমার বললাম এটা হচ্ছে আমার অ্যাক্সিস থেকে একটা সার্টেন ডিস্টেন্স দূরে যদি একটা লাইন সেম ডিস্টেন্স রেখে যদি একটা লুপ কভার করে, তাহলে একটা সিলিন্ডার তৈরি হচ্ছে। এই লাইনটাকে বলা হচ্ছে জেনারেটিং লাইন, যে কোনো লাইনকে। তাহলে অ্যালং দ্য সারফেস আমার যদি আমার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বলে, তাহলে এখানে হচ্ছে এই ক্ষেত্রে যদি I0 হয় অ্যালং দ্য অ্যাক্সিস, I0 প্লাস I0 প্লাস m রেডিয়াস স্কোয়ার ইজ ইকুয়াল টু I1। তাহলে I0 তুমি জানো নাকি? না, I0 জানা নেই, সিলিন্ড্রিক বের করতে হবে। সিলিন্ড্রিক্যালের কত? সিলিন্ডারের I0 কত? সিলিন্ডারের I0 কত? সিলিন্ডারের সলিড সিলিন্ডার হচ্ছে হাফ m r স্কোয়ার, ঠিক আছে, প্লাস m r স্কোয়ার, তাহলে হচ্ছে 3/2 m r স্কোয়ার, 3/2 m r স্কোয়ার। তাহলে এল এর কোনো গল্পই নেই, বুঝতে পেরেছো? যদি আমাকে অ্যালং দ্য সারফেস নিতে হতো তাহলে এল ফেল আসতো, ঠিক আছে। আচ্ছা, এবার সিলিন্ডারের ক্ষেত্রে আমি একটা এক্সট্রা অঙ্ক করে দেখাচ্ছি। সিলিন্ডারে তাহলে এই ইয়েতে বলা হয়েছে, এই ইয়েতে তাহলে আমার কত, এই প্লেনে আমার মোমেন্ট অফ ইনার্শিয়া কত, এই অ্যাক্সিস বরাবর করে দেখাবে। অ্যাক্সেসটা কোনটা বলুন? এই যে এই অ্যাক্সিস হরাইজন্টালি আমার এক্স ওয়াই আছে, এটা জেড অ্যাক্সিস ধরো, এক্স বা ওয়াই অ্যাক্সিসে বেসে, ফ্রম দ্য বেস এক্স অ্যাক্সিসে what is the moment of inertia of cylinder about an axis in the base x করে দেখাবে। The acceleration of a body rolling down a plane is given by, এটা তো জানা আছে, এটা কত হবে? Acceleration of the plane is given by কত? সিএটা জানা, যারা জানে না তাদের জন্য আমি করে দিচ্ছি, তখন বলবে আমি জানি না। কিরকম? এরকম ভাবে এসে পড়ছে, তাহলে এইখানে এসে অ্যাক্সিলারেশন আমি বের করতে চাইছি, এইখানটায় কত, তাহলে আমার কি করব, এখানে আমার ধরলাম এই হাইটে আছে, এইখানে নিচে এসে পড়ছে, তাহলে এর পোটেনশিয়াল এনার্জি হচ্ছে mgh, এখানে কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ mv স্কোয়ার প্লাস হাফ I ওমেগা স্কোয়ার। তাহলে I মানে কত এমনিতে তোমরা জানো, I মানে কত, হাফ m k স্কোয়ার। কি এটাকে তোমরা জেনারেলি কি বলো, রেডিয়াস অফ জাইরেশন, ঠিক আছে। তাহলে একটা স্ফিয়ার বা কিছু যাই করি তার ক্ষেত্রে হাফ m k স্কোয়ার, কে এটাকে রেডিয়াস অফ জাইরেশন বলছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানটা আমি বসিয়ে দিচ্ছি হাফ m v স্কোয়ার প্লাস হাফ m k স্কোয়ার ওমেগা স্কোয়ার, ঠিক আছে। ভিটাকে আমি কি করব, ভিটাকে কি করব, v is equal to omega into r, ঠিক আছে। তাহলে ওমেগাটা কেটে যাবে, তাহলে আমার রোলিং ফ্রিকশন, তাহলে এই ক্ষেত্রে আমার জি সাইন থিটা আমার এসে পড়ছে কত, এটা ধরলাম এল এর এখানে সাইন থিটা, এখান থেকে আমার তাহলে কি হিসেবে এসে জুড়বে, অঙ্কটাতে কি হিসেবে আমার জুড়বে, এখানে আমার ছিল অ্যাট রেস্টে ছিল, এখান থেকে এসে তাহলে একটা এনার্জি দিয়েও করা যায়, একটা মোমেন্টাম দিয়েও করা যায়। তাহলে এখানে আমার কতখানি করছে এম, বলো
কিরে পড়া আছে না একটা বইয়ে? আমি ফালতু করছি মনে হয়। এটা পড়া আছে বইয়ে, এখন টাইম লাগবে। আলটিমেটলি কিছুই না, এক্ষেত্রে কে স্কোয়ার আর স্কোয়ার এই ওমেগাটা চলে যাবে, দিয়ে ভ্যালুটা আসবে জি সাইন থিটা। তোমরা এমনিতে জানো জি সাইন থিটা প্লাস 1 প্লাস পয়েন্ট মাসের জন্য যদি রোলিং না থাকে তাহলে নিচের দিকে হয় অ্যাক্সিলারেশন হচ্ছে জি, এইটা যদি থিটা হয় তাহলে এটা হচ্ছে 90 মাইনাস থিটা, তাহলে এদিকে হচ্ছে জি সাইন থিটা। আর যেহেতু রোলিং আছে সেই জন্য ওই ফ্যাক্টরটা আসবে, এই ফ্যাক্টরটা। তাহলে 1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার। ঠিক আছে। A solid cylinder of mass M and a radius rolled down on flat surface. Moment of inertia about a line of contact. কিছুই না, solid cylinder, line of contact, horizontal surface, rolls down on a flat surface, তার মানে inclined plane. Its moment of inertia about the line of contact. Line of contact মানে আবার কোনটা রে? এটা সিলিন্ডারের লাইন অফ কন্ট্যাক্ট মানে কি? তার মানে এইটাই একটু আগে যেটা বের করলাম, কি একটু আগের অঙ্কটাতে করলাম না, ওটা কি বললাম, ওটাকে জেনারেটিং লাইন বলেছিলাম না? হ্যাঁ স্যার। ওই একই। তাহলে পয়েন্ট অফ কন্ট্যাক্ট একটা সিলিন্ডার যদি এরকম ভাবে থাকে, তাহলে এই সারফেসে এই লাইন বরাবর পয়েন্ট অফ কন্ট্যাক্টটা হচ্ছে এই জেনারেটিং লাইন, তাহলে এই জেনারেটিং লাইনটাকে বলা হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আগেরটার মতো উত্তর। ঠিক আছে, 80টা বোধহয় অঙ্ক আছে, বাকিগুলো করবে, নাহলে আমি আবার পরের দিন আসবো। ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে। স্যার বলো। স্যার ওই 3-এর অঙ্কটা একটু বলে দিন না। 3-এর অঙ্ক? হ্যাঁ স্যার। 3 3 স্যার ওই ভেক্টরটা, হ্যাঁ এইটা স্যার ওটা বিটা কেন হলো? দেখো, এটা মড এ মানে কি, শুধু তার ম্যাগনিটিউড এ। মড বি মানে কি, তার দুটো ম্যাগনিটিউডের যোগ হচ্ছে। কোথাও তো বলা নেই যে a প্লাস বি এর মড। মডেল ম্যাগনিটিউড তো এ বলা নেই তো। সেটাই তো বলে জেনারেলি আমরা, মড একে আমরা এ বলি না, মড আর ইজ ইকুয়াল টু আর ইনটু ই টু দি পাওয়ার আই, এরকম বলি না আমরা, টেস্ট পার্টটা লিখে দিই না। একটা ভেক্টর যদি মাথায় অ্যারো থাকে সেটা ভেক্টর, যদি অ্যারো না থাকে তাহলে সেটা তার শুধু ম্যাগনিটিউড। তুমি যখন লেখো তখন কি করো, এ ডট বি, তাহলে এ ইন্টু বি ইন্টু কস থিটা লেখো না, নাকি আবার এটাকে বলো, এটাকে আবার ম্যাগনিটিউড দিয়ে দিয়ে বারবার বলো, না। তাই না? হ্যাঁ